সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1489তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ দুখু মিয়ার জীবনের চরম অলৌকিক এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক অলৌকিক সত্য ঘটনা। ভিক্ষুকের ঘরে বড় হয় পরীর রাজপুত্র, এবং যিনি আমাকে গল্পটা বলেছেন তিনি সেই পরীর রাজপুত্র। শুনে হয়তো আপনি অবাক হয়ে গেলেন। ইনি যখন আমাকে গল্পটা লিখে তখন সে বলেছে, ভাই আমি একটা পরীর ছেলে। তা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এবং গল্প শুনে আমি বুঝতে পারলাম যে তিনি কেমন পরীর ছেলে। এবং এই গল্পটা শুধু গল্পই নয়, আমার কাছে মনে হয় যে গল্পটা শুনলে পুরোটা রাত আপনি শুধু একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকবেন যে কী হলো, নিজের মনকে বোঝাতে পারবেন না। সবাইকে বলবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন। প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় 2509 বছর আগে আনুমানিক একজন লোক মারা যায়, যিনি জন্মগ্রহণ করেন নেপালে, মৃত্যুবরণ করেন ইন্ডিয়াতে। এই লোকটা গোটা পৃথিবীর কাছে খুব পরিচিত একজন ব্যক্তি। তিনি লম্বায় ছিলেন প্রায় 9 হাতের কাছাকাছি, এবং তার পায়ের ছাপ ছিল সম্ভবত 1 মিটারের মতো। আমি তার একটা পায়ের ছাপ পেয়েছিলাম একটা বৌদ্ধ বিহারে। অবাক করা বিষয় হচ্ছে, এইটা সম্ভবত আপনারা কেউই দেখেননি আপনাদের জীবনে। প্রথম আমি আজ থেকে 2509 বছর আগে মরে যাওয়া একটা মানুষের 3 ফুট প্রায় 1 মিটারের মতো লম্বা পায়ের ছাপ দেখাতে পারি। যদি আপনারা দেখতে চান তবে ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনারা সেই অবিশ্বাস্য আশ্চর্যজনক ভিডিওটা দেখে আসবেন। গল্পটা শুনবেন। গল্প শেষে ঢাকার ছেলে দুখু মিয়াকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দুখু মিয়া। আমার বাড়ি রাজধানী ঢাকাতে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে এক বস্তিতে আমার জন্ম হয়। জন্ম হবার পরপর থেকে আমি যখন থেকে বুঝতে শিখি, যখন থেকে জানতে শিখি, তখন থেকে আমার বাবা মা ভিক্ষা করে। আমি একজন ভিক্ষুকের সন্তান। ছোটোবেলায় যতটুকু আমার আধো আধো মনে আছে আপনাকে সেখান থেকেই বলি। আমার বাবা মা যখন আমাকে নিয়ে ভিক্ষা করতে যাইতো, অনেক মানুষ আমাকে দেখলে কোলে নিয়ে নিত, এবং এরকম হতো অনেক বড় লোকেরা যদি দেখতো আমার আব্বা আম্মাকে টাকার প্রস্তাব করতো যে টাকা দিব, তোমার বাচ্চাকে দিয়ে দাও, তোমার বাচ্চাকে নিয়ে যাব। কিন্তু আমার মা বাবা কখনোই টাকা লোভে আমাকে বিক্রি করে দিত না। এবং ছোটোবেলা থেকে একটা জিনিস আমি খুব খেয়াল করতাম যে বাবা মা অলওয়েজ আমার শরীরের বিভিন্ন জায়গায় তাবিজ পরিয়ে রাখতেন, আমার গলায়, হাতে, এবং সবসময় আমার শরীরে তাবিজ পরিয়ে রাখতেন। একটা সময় আমি যখন মোটামুটি বড় হই তখন তারা আমাকে নিয়ে ভিক্ষা করতে যেতে খুব ভয় পাইতেন। ভিক্ষা করতে যেতে ভয় পাইতেন এই কারণে অনেকেই মনে করতো যে আমার আব্বা আম্মা আমাকে কোনো বড় লোকের বাসা থেকে চুরি করে এনেছে। এই জন্য অনেকেই আমার বাপ মাকে ধরতো এবং বলতো যে ছেলের বাড়ি কই, ঘর কই, কোত্থেকে আসছিস, এরকম করে বলতো। আমি দেখতে একটু অলৌকিক ধরনের মানুষ ছিলাম। আমার মাথার চুলগুলো ছিল একেবারে সাদা রঙের, এবং আমি দেখতে স্বাভাবিক মানুষের চেয়েও একটু ব্যতিক্রম ছিলাম। যাই হোক, এমন করেই ছোটোবেলায় আমার দিনগুলো কাটতে থাকে। খুব ছোটোবেলা থেকে আমি যে জিনিসটা সবসময় স্বপ্নে দেখতাম তা হচ্ছে, আমি সবসময় দেখতাম যে আমি একটা বিশাল রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি, এবং সেখানে একটা ঘোড়া রাখা আছে। একজন মহিলা ঘোড়ায় চড়ে আমাকে শুধু ডাকতো, আমাকে ঘোড়ার উপরে বসে বসে আমাকে ডাকতো, এবং আমি তার কাছে পর্যন্ত যেতে পারতাম না। তার কাছাকাছি যাওয়ার পরে আমি দেখতাম বিশাল পরিমাণের আগুন, আগুন জ্বলতেছে। আমি তার কাছাকাছি গেলে আগুন ধরে যেত, আমি তার কাছে পর্যন্ত যেতে পারতাম না। ছোটোবেলা থেকে এই ধরনের স্বপ্নগুলো আমি প্রায় সময় দেখতাম। তো এটাতে আমি আসলে কিছু মনে করতাম না, বয়স কম, এবং সে সময় যেসব স্মৃতিগুলো মনে আছে আর কি, আধো আধো বলি। এই স্বপ্নগুলো তখন আমি দেখতে দেখতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হয়ে যাওয়ার পরে আমি আর আমার আব্বা আম্মার সাথে ভিক্ষা করতে যাই না। আমার বয়স তখন আনুমানিক প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি হবে। আমার মনে আছে আমি ভিক্ষা করতে না গেলে আমার বাবা মা আমাকে মেরে হলেও ভিক্ষা করতে নিয়ে যাইতো, আমাকে মাইরে হলেও ভিক্ষা করতে নিয়ে যেত, এবং চোখ বন্ধ করে রাস্তার পাশে তারা ভিক্ষা করতো, তাদের সঙ্গে আমিও থাকতাম। তো ঠিক বুঝতে পারতাম না, আমি চোখ মেললে আব্বা আমাকে ধমক দিত, চোখ বন্ধ কর, ভিক্ষা করলে চোখ বন্ধ কর। এমন করে চোখ বন্ধ করে করে মানুষের কাছে ভিক্ষা চাইতাম।
যেতে না চাইলে আব্বা মারতো, হাতে পায়ে সব সময়, একদম সব সময় তাবিজ পরায় রাখতো। আমার বাবা মা যে আমাকে মারতো বা ভিক্ষা করতো, বিষয়টা শুধু তারই মাঝে সীমা ছিল না। আমার বাবা মা কিন্তু এছাড়াও আমাকে অনেক বেশি আদর করতো। তারা আমাকে প্রতিনিয়ত যত্ন করে রাখতো। ধরেন আমি কোনো কারণে বাড়ির বাইরে গেলাম, তারা যেন পাগল হয়ে যাবে, এবং কোনো সময় মা আমাকে একা একা ঘর থেকে বেরোতে দিত না। সবসময় আমাকে পানি পড়া, তাবিজ, এইটা ওইটা, মানে একরকম মনে হতো যেন আমাকে তাবিজে বন্দি করে রাখা হয়েছে। এরকম করে আমার বয়স তখন প্রায় আনুমানিক 7 থেকে 8 বছরের কাছাকাছি। তখনকার একটা ঘটনা আপনাকে বলি, মানে এই প্রথম আর কি। তো এদিন হলো কি, আমার আব্বা আম্মা ভিক্ষা করতেছে, তাদের সঙ্গে আমিও, সেটা ছিল মিরপুরের একটা এলাকাতে। সে এলাকাতে ভিক্ষা করতেছি এমন সময়, তখন ভিক্ষার সময়টা ছিল আপনার প্রায় মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে, মানে আপনার আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে ভিক্ষা করতেছিলাম সবাই। ঠিক ওই মুহূর্তে একটা ফকির জানি কোত্থেকে আসছে, মানে ফকির বলতে একটা পাগল আর কি। এবং দেখবেন রাস্তাঘাটে এরকম অনেক পাগলরা ঘোরাফেরা করে, হাতে লাঠি থাকে, মাথায় লম্বা চুল থাকে, দেখলে মনে হয় যেন কোনো মাজারের খাদেম বা এই টাইপের কোনো কিছু হবে আর কি। এই লোকটা তখন আসে, এসে আমার দিকে তাকায় থাকে, মানে একদম বড় বড় চোখ করে তাকায়। তাকালে পর আমি তখন ভয় পেয়ে যাই, মানে আমি ভাবতেছিলাম যে আমি উঠে দৌড় দিব, প্রচণ্ড রকমের ভয় লাগে। তো উনি তখন আমার কাছাকাছি আসে, এসে আমার আব্বারে বলে, এই তোর নাম কী রে? আমার আব্বাকে বলে। আমার আব্বা তখন বলে, এই পাগলামি করিস না তো, যা এখান থেকে, পাগলামি করিস না। তারপরে বলে যে, এই বাচ্চাটা এখানে রাখলি কেন? এটা তো রাজার বাচ্চা, তুই রাজার বাচ্চা নিয়ে ভিক্ষা করিস কেন? এরকম করে বলতেছে। তো আমার আব্বা বলে, পাগলামি করিস না, এখান থেকে যা, নাইলে লাঠি দিয়ে মারবো। তুই লোকটা আবারও বলে, এটা তো রাজার বাচ্চা, এরকম রাজার বাচ্চা দিয়ে তুই ভিক্ষা করাচ্ছিস কেন? ওরা এখান থেকে নিয়ে যা, এই রাজার বাচ্চা রাজাই নিয়ে যাবে, তুই ওরা আটকে রাখলি কেন? এই কথাগুলো সবসময় বলতো, আমি শুনতাম। তো বলার পরে আমার আব্বা তখন আবার ধমক দিত, বা লাঠি দিয়ে যখন মাইট দিত, উনি তখন চলে যেত, এখানে থাকতো না, চলে যেত। তো সবসময় হতো কি, আমার আব্বা মা আমার গলার মধ্যে যে তাবিজটা ছিল, এটা সবসময় যত্ন করে রাখতো, মানে কোনো সময় ভুলেও আমার এই গলা থেকে তাবিজ খুলতো না, সবসময় আমার গলার মধ্যে তাবিজ পরায় রাখতো। আমি যদি ভুলবশত কখনো তাবিজে হাত দিতাম, আমার মা সাথে সাথে গরম হয়ে যেত, আব্বা রেগে যেত, এই তাবিজে হাত দেওয়া যাবে না, তাবিজে ধরলি কেন, মানে খুব বকাঝকা আমাকে করতো। এক সময় মানে একরকম তাবিজটাই ছিল তাদের একমাত্র খুঁটি আমাকে আটকানোর জন্য, এটাই তখন মনে হতো। তো এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পরে এই সেম পাগলটাই একদিন হঠাৎ করে, কোনো কথা নেই বার্তা নেই, আমরা সবাই বসে আছি এই জায়গার ভিতরে, এই পাগলটাই আমার নিয়ে দিছে দৌড়। মানে আমি তো মানে একদম হ্যাংলা ছিলাম, বাট লম্বা ছিলাম, খুব ফর্সা ছিলাম। ওই কী করছে, আসছে এবং আইসে আমার কোলে নিয়ে দিছে দৌড়। মানে কোলে নিয়ে যখন দৌড় দিছে, আমার আব্বা তখন পিছন থেকে দৌড়াইতে আসে, এবং আম্মা তো দৌড়াতে পারে না, আমার আম্মা একটু অসুস্থ। তো ওই পাগল তখন আমার কোলে নিয়ে দিছে দৌড়, আব্বা তখন পিছন দিয়ে দৌড়াইতে আসে। দৌড়াইতে দৌড়াইতে আমি তখন পাগলরে মারতেছি আমার ছেড়ে দেওয়ার জন্য। তো এরকম করতে করতে যখন পাগলরে মারতেছি ছেড়ে দেওয়ার জন্য, পাগল তখন করলো কি, এই দৌড়ের মাথায় আমার গলা থেকে তাবিজটা খুলে ফেললো, মানে আমার গলায় যে তাবিজটা ছিল ওই তাবিজটা খুলে ফেললো, মনে আছে উনি টান দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে। এবং এই তাবিজটা ছিঁড়তে ছিঁড়তে দৌড়াইতে দৌড়াইতে মানে একটা ডোবার মতো ছিল, খুব ময়লা, মানে একেবারে ময়লা আবর্জনা একটা ডোবা। ঢাকা শহরের কিছু ডোবা থাকে না, যে ধরনের একেবারে কর্দমা মুক্ত আর কি, কর্দমা, এইরকম একটা নালার মধ্যে আমাকে তখন উনি ফেলে দিল। এবং শুধু আমার এটুকুই মনে আছে, উনি নালার মধ্যে আমাকে ফেলে দিতে আসছে, আমি এটুকু আমার মনে আছে। এরপরে আমার আর কিছু মনে নেই, এরপরে আর কোনো স্মৃতি আমার মনে নেই। এবং এরপরে যখন আমি যখন ঠিক হই, আমার যখন মানে আপনার সুলভতা আসে, আমি দেখি যে আমি একটা ফুলের বাগানের মধ্যে শুয়ে আছি, মানে একদম ফুলের একটা বাগান, এবং আমার গায়ে খুব দামি পোশাক আশাক, মানে পোশাক আশাকগুলো যথেষ্ট দামি, এবং এত দামি পোশাক আশাক, আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, আমার শরীরে এত দামি পোশাক আশাক, এবং আমি এই ফুলের বাগানের মধ্যে শুয়ে আছি, আমার কোনো খিদেও লাগে না। আমি এখান থেকে উঠে বসলাম, এবং বসার পরে দেখলাম একজন মহিলা, উনি খুবই সুন্দরী, মানে এত সুন্দর মহিলা আমি আমার জীবনে কখনোই দেখি নাই, খুবই সুন্দরী মহিলা। এবং এই মহিলাটা আমার সামনে এসে বসছে, এবং তার দিকে তাকিয়ে না আমার হৃদয়টা কেমন জানি অনেকটা শীতল হয়ে গেল। এবং আমি অদ্ভুতভাবে ওনার মুখের দিকে তাকিয়ে আছি, এবং তাকিয়ে থাকার পরে উনি আমার কাছাকাছি আসলে এসে আমাকে একটা হাসি দিল, এবং হাসি দিয়ে ওনার শাড়ির আঁচলের ভিতর থেকে আমাকে কয়েকটা ফল দিল। ফলগুলো ছিল আপনার আপেল, আঙ্গুর, এই টাইপের কিছু ফ্রেশ ফল, ওইটা বাটির মধ্যে ছিল, ওগুলো আমাকে দিল। এবং এত ফ্রেশ ফল, মানে এত দামি খাবার কিন্তু আমি কখনোই খাই নাই, বা আমার জীবনে দেখিও নাই বললেই চলে। যে পরিবারে জন্মেছি বা যে পরিবারে আমি বড় হয়েছি, সেখানে তো আমি একটা বস্তির মধ্যে থাকতাম, এবং ধরেন বাবা মা ভিক্ষা করে যে সমস্ত খাবার আনতো, এই ভিক্ষুকের খাবারগুলো আমি খাইতাম। এরপরে যেটা হইলো, উনি এগুলো দেওয়া মাত্রই আমি গপ গপ করে খেতে শুরু করলাম। কমলা ছিল বা যা ছিল খাইতেছিলাম, এবং খাওয়ার পর আমি বললাম আমি আমার আব্বা আম্মার কাছে যাব। তো উনি আমাকে বলে, তোমার আব্বা আম্মার কাছে যাবা না, আমার কাছে থাকবা?
আমি বললাম, না আমি আমার আব্বা আম্মার কাছে যাব, আমার আব্বা আম্মার কাছে যেতে ইচ্ছে করে। উনি আমাকে বলে, আমার এখানে থাকলে আমি তোমাকে সব সময় ফল খেতে দিব, এখানে খুব সুন্দর, তুমি আরামে থাকবা, তোমার কোনো কষ্ট হবে না। ওখানে গেলে তো তোমার ভিক্ষা করা লাগে, তোমার ভিক্ষা করতে হয়, তুমি খুব কষ্টে থাকো, এখানে থাকলে তোমার কোনো কষ্ট হবে না, তুমি খাবার খেতে পারবা, থাকতে পারবা, আরামে থাকবা, মানে এরকম করে আমাকে বোঝাচ্ছে। তো ছোট মানুষ ছিলাম, তারপরও নিজের ভিতরে একটা লোভ ঢুকে গেছে যে ওনার এখানে থাকলে উনি আমাকে খেতে দিবে, আরামে রাখবে, এবং আব্বা আম্মার কাছে গেলে তারা আমার মারে, ভিক্ষা করতে নিয়ে যায়, রাস্তাঘাটে মহল্লার মধ্যে ভিক্ষা করা লাগে। না, আমি যাব না, আমি সেখানে যাব না, আমি থাকবো। এবার আমি ওনাকে বললাম যে আমি যাব না, আমি থাকবো। আপনি কে? তখন জিজ্ঞেস করলাম, আপনি কে? এগুলো আমার একেবারে স্পষ্ট মনে আছে, এমন নয় যে কেউ আমাকে শিখিয়ে দিয়েছে বা ছোটোবেলায় আমি স্বপ্ন দেখছি, তা নয়, কিন্তু একেবারে যা আমার সঙ্গে ঘটেছে রীতিমতো আমি সেটাই বলতেছিলাম। তো এরপর আমি যখন বললাম যে আপনি কে, পরে আমাকে বলে, আমাকে তুমি চিনবা না, খুব ছোটোবেলায় তুমি আমাকে মা করে ডাকতা। তা আমি তখন বললাম যে ছোটোবেলায় মা করে ডাকতাম। উনি আমাকে বলে, এবার হাসতেছে, অনেকটা হেসে বলে, তুমি কি একা একা থাকতে পারবে এখানে? আমি বললাম যে পারবো, মানে আমার কথা হচ্ছে যে আমাকে খাবার দাবার দিতেছে, আমি মজা 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 করে করে খাবো আর থাকবো। পরে বলে, তুমি ভয় পেও না, তুমি রুমের মধ্যে যাও। মানে একটা, মানে সামনে একটা ফুলের বাগান ছিল এবং চারপাশটা একদম, মানে একদম মানুষ নাই, একেবারে জনবসতিহীন একটা জায়গা। এবং একটা রুমের মধ্যে তখন তিনি আমাকে নিয়ে গেল, তার পাশে একটা রুমে আমাকে নিয়ে গেল, এবং রুম বলতে একটা ঘর আর কি, ঘরের ভিতর নিয়ে গেছে। এই ঘরে আমিও গেছি, উনিও গেছে। তো যাওয়ার পরে তিনি আমাকে ওই ঘরের মধ্যে ঘুম পাড়াই দিল, মানে আমার মাথায় এরকম হাত বলে আমাকে ঘুম পাড়াই দিল। তো সেখানকার সময়গুলো যে কীরকম কাটতেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমার ভিতরে কোনো, মানে প্রস্রাব পায়খানার কোনো বেগ আসতো না। আমি যখন আমার আব্বা আম্মার কাছে যেতাম তখন রাতেবেলা উঠতাম, প্রস্রাব করবো, পায়খানা করবো, উঠবো, বাট এই ধরনের কোনো কিছু কিন্তু আমার ওখানে জাগতো না, বা এরকম কোনো কিছু আমার অনুভব হতো না। ওখানে শুধু আমার খিদা লাগতো, এবং খিদা লাগলো না, আমাকে খাবার দিত, আমি খাবার খাইতাম, আবার এখানেই শুয়ে থাকতাম। খাবার দিত, খাইতাম, ওখানেই শুয়ে থাকতাম। এবং উনি আমার খুব যত্ন করতো, আমাকে গোসল করাতো। এটার পাশেই হচ্ছে আপনার, মানে এত পরিষ্কার পানি ছিল, আমি সে পানিতে সাঁতরাইতাম, গোসল করতাম। এরকম করে কতগুলো দিন কেটে গেছে তার কোনো হিসাব আমার নাই, কতগুলো দিন কেটে গেল তার হিসাব নাই। এবার আমি মানে মোটামুটি বুঝতে শিখেছি, মানে অনেকটা বুঝি, বাট আমি তখন জানতাম না, মানে তখন বুঝতে পারিনি যে এটা কোন জায়গা আমাকে রেখে দিয়েছে, মানে এটা কোন জায়গা, এখানে কোনো মানুষ আসে না, কেউ আসে না, আমি কাউকে দেখি না। উনি আমাকে খাবার দেয়, খাবার খাই, কখন প্রস্রাব পায়খানা করি তাও কোনো মনে থাকে না, শুধু খাবার খাই, এইটুকুই আমার মনে থাকে। তো ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে এগুলো কী হইতেছে। তারপর তার সঙ্গে সুন্দর করে করে কথা বলি, এবং সেও আমার সঙ্গে কথা বলে। এই করতে করতে আমার অনেকটা বুঝ হয়ে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এটা কোথায়, এই জায়গাটা কোথায়, আমি কোন জায়গায় আছি? উনি আমাকে বলে, এটা পৃথিবীর মধ্যে একটা জায়গা, বাট এখানে মানুষের বসতি নাই, মানুষ এখানে আসে না। আমি তখন বললাম, এটা কোন জায়গা? উনি আবারও বলে, এটা পৃথিবীর একটা জায়গা। তো সেই সময় থেকে আমি বললাম, আমি আমার আব্বা আম্মার কাছে যাব। তখন আমার বয়স কত এটা আমি জানতাম না, মানে পরে জানতে পারি নিজের বয়সটা কত হয়ে গেছিলো। ওখানে থাকতে কিন্তু বয়স অনুমান করতে পারি নাই। তো আমারে বলে, তোমার আব্বা আম্মার কাছে যাবা? আমি বললাম, হ্যাঁ, আমি ওনাদের কাছে যাব। বলো, ওনাদের কাছে গেলে তো তোমার শরীরে তাবিজ পরাই দিবে, তোমাকে আটকাই ফেলবে, এবং এরপরে তো আমি তোমার কাছে আর যেতে পারবো না। আমি বললাম, আপনি যদি বলেন আমি তাবিজ পরবো না, আপনি যদি আমার কাছে আসেন, আমার সঙ্গে দেখা করেন, তাহলে আমি আর তাবিজ পরবো না। উনি বলে, তাবিজ পরবো না তো? আমি বললাম, না, আমি আর তাবিজ পরবো না। আপনি যদি মানা করেন তাহলে আমি তাবিজ পরবো না। উনি বলে, তুমি তাবিজ পরবা না, এবং তোমার আব্বা আম্মাকে বলবা তারা যেন তোমাকে তাবিজ না পরায়। বলবা যদি এবার তোমাকে তাবিজ পরায় আমি তোমাকে একেবারে নিয়ে আসবো। আর তাদেরকে বলবা যে আমি সবসময় যাব, তোমার সঙ্গে কথা বলবো, তোমার সাথে দেখা করব, এবং তারা যদি তোমার শরীরে তাবিজ না পরায় তাহলে তাদের আর ভিক্ষা করতে হবে না, তাদের সমস্ত অভাব অনটন আমি মিটাই দিব, তারা অনেক ভালো থাকবে, তাদের আর কোনো সমস্যা হবে না। যদি তোমাকে তাবিজ পরায় তাহলে কিন্তু তাদের বড় বিপদ হবে, এটা তাদেরকে বলে দিও। তো এই কথা বলার পরে উনি আমাকে বললো যে উনি আমাকে দিয়ে আসবে। তো এটা বলে উনি আমার হাতে একটা লাল মানে আপনার কাপড়ের মতো কি যেন একটা দিয়েছিল, একটু পোটলা টাইপের আর কি, এটা আমাকে দিল। বললো, এটা তুমি তোমার বাবার কাছে দিবা, তোমার বাবার কাছে দিবা, এবং তোমার বাবাকে বলবা তিনি যাতে আর ভিক্ষা না করে, তাকে বলে দিবা তিনি যাতে আর ভিক্ষা না করে, এটা দিয়ে উনি যেন কিছু একটা করে, আর আমি তোমার কাছে আমার যখনই মন চায় তখনই আসবো, তারা যেন তোমার কাছে যেতে আমাকে কোনো বাধা না দেয়, বাধা দিলে তাদের এবার বড় ক্ষতি হবে। তো এই বলে আরও মনে হয় একদিন কি দুদিনের মতো কেটে যেত। ওখানে কিন্তু দিন রাতের হিসাব আমি বুঝতাম না, সূর্য কখন উঠে সূর্য কখন ডুবে এই সমস্ত কোনো কিছুর হিসাব কিন্তু আমার কাছে ছিল না। একটা রুমের মধ্যে থাকতাম, ওখানে খাইতাম, বাইরে বেরোতাম, আবার রুমে যেতাম, আমার কাছে মনে আমি সবসময় আলো দেখতাম। এই করতে করতে একদিন উনি আমাকে বললেন আমাকে নিয়ে যাবে, মানে উনিও আমার কাছে খুব বেশি একটা আসতে পারে না, তা আমাকে বল আমাকে নিয়ে যাবে।
এবং নিয়ে যাওয়ার কথা বলে ওই রুম থেকে আমাকে তখন বের করে উনি যথারীতি আমাকে সঙ্গে করে নিয়ে যায়। তো সঙ্গে করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরেই এই পাগল, মানে যে পাগলটা আমাকে নিয়ে আসছিল কোলে করে, ওই পাগলটার আমি সর্বপ্রথম দেখলাম, তাও একটা মানে এরকম একটা নীরব জায়গা। এই প্রথম একটা মানুষ মনে আমি দেখলাম, মানে ওইরকম একটা পাগল আকৃতির একটা লোক। তো এই লোকটার হাতে তখন আমাকে তুলে দেওয়ার পরে এই লোকটা আমার নিয়ে হাঁটতেছে, আমি তার সঙ্গে হাঁটতেছি। হাঁটতে আমি হঠাৎ করে দেখতে পাই যে আমাদের যে বস্তির গলি আছে, আমি ওই গলির মুখামুখি, মানে গলির মুখে আছি। তো গলির মুখে থাকার পরে লোকটা আমারে বললো, যাও তোমার আব্বা আম্মা আছে এখানে, তাদের কাছে যাও। তো তখন আপনার মানে রাত্রি আপনার এরকম হবে যে মনে করেন সন্ধ্যার একটু পরে এই টাইমটাতে আমি তখন আস্তে আস্তে করে ওই সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে আমি আব্বা আম্মা দরজা তখন ধাক্কা দিয়েছিলাম। আমাকে যেটা দিয়েছিল এটা কিন্তু আমি লুকিয়ে রাখছি, মানে আমার যে কাপড় আছে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখছি। তখন কিন্তু আমার পোশাক আশাক খুব দামি ছিল, ওই সেখানে যে পোশাকগুলো পরেছিলাম ওই পোশাকগুলো পরেই কিন্তু আসছে। আসার পরে দরজা ধাক্কা দিয়েছি, তারা তখন দরজা খুলছে এবং খুলে আমাকে দেখে দিছি চিৎকার, এবং চিৎকার দিয়ে আমাকে বুকে জড়ায় ধরছে আমার মা, ধরে ঘরের ভিতরে নিয়ে তারা দরজা আটকায় দিছে। তো আমাকে তখন তারা জিজ্ঞেস করতেছে, কই গেছিলি, কোথায় ছিলি, মানে কোন জায়গায় গেছিলি, কোথায় ছিলি। আমি তখন তাদেরকে বলি আমি আমার মায়ের কাছে গেছিলাম, আমার মায়ের কাছে গিয়েছিলাম। তো তারা আমাকে বলে, তোর মাই তো আমি, এটা তোর বাবা, এটা তোর মা, তোর কোন মায়ের কাছে গিয়েছিলি। তো এই কথা বলতে বলতে আমার আব্বা তখন হঠাৎ করে আমার হাতে যে জিনিসটা আছে এটা ধরতে যায়। এটা ধরতে গেলে বলে আমি একটু লুকিয়ে ফেলি, মানে এটা ওনার হাতে দেই না। তা আমাকে বলে, তুই এত দামি পোশাক আশাক কই পাইছিস, মানে কোন জায়গায় পাইছিস। আর বাইরে থেকে অনেকেই তখন আসছে ঘরে ঢোকার জন্য, কিন্তু আমার মা দরজা খোলে না, মানে দরজা খুলে আর ভিতরে কাউকে আসতে দেয় না, দরজাও খোলে না, আসতেও দেয় না। তারা শুধু আমাকে প্রশ্ন করতেছে, তুই এটা কই পাইলি, কোত্থেকে নিয়ে আসলি, এবং তুই কই গেছিলি। আমি শুধু আর কি একটা কথাই বলে আমি আমার আব্বা আম্মার কাছে গেছিলাম, মানে আমার মায়ের কাছে গেছিলাম। এমন করে অনেকক্ষণ সময় আমার কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে তারা আমাকে বসায়া আমার হাতের মধ্যে কি এটা জানতে চায়। তা আমি আমার আব্বাকে বলছি, এটা আমাকে একজনে দিছে, যিনি আমার মা, উনি আমাকে দিছে, এটা তোমাকে দিতে বলছে তুমি যেন এটা ব্যবহার করো, এটা দিয়ে কিছু একটা করো, আর ভিক্ষা না করো। আর তোমরা যে শরীরে তাবিজ পরো, তোমাদেরকে তাবিজ পড়তে মানা করছে, তাবিজ পরা ভালো না, তাবিজ খুলে ফেলতে বলছে। আর উনি এটাও বলে দিয়েছে, তোমরা যদি এবার আমার শরীরে তাবিজ পরাও তাহলে উনি আমাকে একবারে নিয়ে যাবে আর দিবে না, আর তোমরাও শরীরে তাবিজ পরবা না। এগুলো বলে আমি তখন আমার আব্বার হাতে ওই লাল পটলাটা দিলাম, এবং লাল পটলাটা খুলে আমার আব্বা কী দেখলো আমি জানি না, উনি এটা দেখেই মানে ওইটা ভিতরে দেখে সাথে সাথে আবার মুখ বন্ধ করে দিল। এবং মুখ বন্ধ করে দেওয়ার পরে যতটুকু আমি বুঝতে পারলাম যে তারা আর ভিক্ষা করলো না, তারা আর ভিক্ষা করলেন, এবং ভিক্ষা না করে সম্ভবত আমি যে জিনিসটা দিয়েছিলাম এটা ভীষণ দামি কিছু ছিল। আমার আব্বা তখন এটা বিক্রি করলো, এবং বিক্রি করার পরে ঢাকা দিয়ে তখন তারা একটা বাড়ি কিনলো, মানে বাড়ি কিনলো বলতে একটা জায়গা কিনলো, একটা বাড়ি সহ। তো এখানে দেখা গেল কি, এরপরে প্রায় 1-2 দিন রাত পরে উনি আমার কাছে আসতো, মানে আমার ওই মাটা আমার কাছে আসতো, এসে আমাকে ডাকতো। আমি তখন উঠতাম, ওনার সঙ্গে কথা বলতাম, এবং উনি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প গুজব করতো, আমার সঙ্গে কথাবার্তা বলতো, এবং উনি চলে যাইতো। আমাকে বলতো একটা স্কুলে ভর্তি করানোর জন্য। আমার আব্বা আম্মা আমার নাম রাখে দুখু মিয়া, তারা আমার নাম দুখু মিয়া রাখে। এবং রাখার পরে তারা তখন আমাকে ওই উনি যখন বলে দেয় যে একটা স্কুলে ভর্তি করানোর জন্য, তখনই আমার আব্বা আম্মা আমাকে একটা স্কুলে ভর্তি করায়, ওই ঢাকাতে একটা স্কুলে ভর্তি করায়। আমি তখন খুব ছোটো মানুষটাও ছিলাম না, একেবারে বড়ও ছিলাম না, এমন একটা পর্যায়ে। তো আমাকে যে স্কুলে ভর্তি করে, যে ক্লাসে ভর্তি করায়, ওখানে যে ছেলেমেয়েরা ছিল তারা সবাই আমার বয়সের থেকে অনেক ছোট, আমি তাদের বয়সের অনেক বড়। স্কুলে যখন যাইতাম আমার ভাল লাগতো না, এই যে আমি পড়তাম আমার কাছে পড়াশোনা করতে ভাল লাগতো না, কারণ ওরা অনেক ছোট, ওদের সঙ্গে পড়তে পারতাম না, বুঝতাম না। তো আমার ওই মা অলওয়েজ আমাকে সাপোর্ট করতো, ওই মায়ের কথা বললাম, উনি সবসময় সাপোর্ট করতো। উনি আমার কাছে আসতো, এবং আসার পরে আমি যে পড়তাম, মানে কোনো কিছু না বুঝলে উনি বুঝাই দিত, কোনো কিছু না বুঝলে বুঝাই দিত। রাতের বেলা যে আমি পড়তাম, একা একা পড়তাম বসে বসে, উনি আমার মানে পাশে এসে বসে থাকতো। এই জন্যই আমার কাছে আসতেছে, আমাকে পড়াইতেছে, আমার সাথে বসে। এটা কিন্তু আমার যে বাবা মা আছে তারা কিন্তু এটা জানে। তখন তারা আর ভিক্ষা করে না, তারা রাতারাতি অনেক বড়লোক হয়ে গেছে, এবং তারা মানে এক বিশাল রকমের তাদের চলাফেরা, তাদের কোনো অভাব অনটন নাই। আমি জানি না যে কীভাবে তাদের তো অভাব অনটন অল্প সময়ের মধ্যে দূর হয়ে গেল। আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম, স্কুলে পড়তেছি, তো নিজের ভিতর তখন মাঝে মাঝে প্রশ্ন জাগতো, যিনি আমার সঙ্গে দেখা করতে আসে উনি আসলে কে, এবং কেনই বা আমার সঙ্গে দেখা করে, এবং ওনার চাহিদাটা কী। যখন একটু বুঝ হলো, বয়স হলো, তখন থেকে এই জিনিসগুলো মনে জাগছে। জাগার পরে একদিন তাকে আমি জিজ্ঞেস করলাম, রাতের বেলায় উনি যখন আমাকে পড়াইতেছে বসে বসে, আমি বললাম, আপনি যে আমার কাছে আসেন আর আমিও আপনাকে মা ডাকি, আপনি কিন্তু আমার মানুষ মনে হয় না, আপনি কোনো মানুষ না, এটা আমি বুঝতেও পারি, আপনি অন্য কোনো কিছু, কিন্তু আপনি এখানে কেন আসেন। উনি তখন একটা হাসি দিয়ে বলে, আমি আমার সন্তানের কাছে আসি। আমি বললাম, আমি কি আপনার সন্তান? উনি বলে, হ্যাঁ তুমি আমার সন্তান।
তো আমি তখন বুঝতে পারি যে উনি একটা পরী বা জিন আর কি, জিনের মেয়ে, যাই হোক পরী। তা আমি বললাম যে আপনি যে আমার কাছে আসেন, আমি যে আপনার সন্তান, তার কি কোনো প্রমাণ আছে? আমি মানুষ, আপনি জিন, তাহলে আমি আপনার সন্তান হলাম কী করে? তো ওনার মাধ্যমে তখন আমি জানতে পারি যে আমার মা, মানে যিনি আমাকে জন্ম দিয়েছিলেন, তিনিও একটা মানুষ ছিলেন। তো তিনিও একজন মানুষ ছিলেন এবং আমার ওই মায়ের সঙ্গে, যিনি আমার জন্মদাতা মা, আমার ওই জন্মদাতা মায়ের সঙ্গে এই পরীটার একটা ভালো সম্পর্ক ছিল। মানে আমার জন্মদাতা মাকে এই পরীটা বোন ডেকেছিল। তাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ভালো একটা সম্পর্ক থাকা অবস্থায় আমার মা নাকি একটা লোকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যিনি আমার জন্মদাতা মা। এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পরে সেখান থেকে ওই লোকটা আমার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং আমার মায়ের পেটে আমি আসি। আমার মায়ের পেটে যখন আমি আসি, আসার পর আমার মা, যেহেতু ওই লোকটা আমার মাকে বিয়ে করবে না, আমার মা তখন সিদ্ধান্ত নিল যে পেটের এই সন্তানটা নষ্ট করে ফেলবে, সন্তানটা বাঁচায় রাখবে না। তো আমার ওই পরিমা নাকি তখন ওনাকে বলেছিল যে, আমার জন্মদাতা মাকে বলেছিল যে বাচ্চাটা তুমি নষ্ট করো না, এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি বাচ্চাটা নিয়ে যাব, আমি প্রয়োজনে বাচ্চাটার ভরণ পোষণ দিব, আমি বাচ্চাটাকে রাখবো। তো এই কথা বলার পর আমার মা নাকি বলছে যে না, এর তো কোনো বাবার পরিচয় নাই, তুমি তোমার রাজ্যে নিয়ে গেলে না হয় একটা বিষয়, কিন্তু আমার এখানে আমি তার পরিচয় দেব কি? আর আমার পেট যখন কয়েকদিন পরে বড় হয়ে যাবে, তাহলে আমি এই সন্তানের কি পরিচয় দিব? আমার পেট বড় হয়ে গেলে অনেকেই জিজ্ঞেস করবে যে পেটে কি, তাহলে বাচ্চা বাবাকে, আমি তো বাবার পরিচয় দিতে পারবো না। তো আমার ওই পরিমা নাকি তখন বলে যে ঠিক আছে, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব, ওখানে কোনো মানুষ থাকে না, তুমি ওখানে খাওয়া দাওয়া করবা এবং তোমার বেবি হলে তোমার বেবিটা রেখে তারপর আমি তোমাকে আবার দিয়ে যাব। এই কথা মতোই নাকি আমার মাকে, মানে আমার জন্মদাতা মাকেই এই পরীটা সাথে করে নিয়ে যায়। এবং চরম দুঃখের বিষয় হচ্ছে, আমি যখন দুনিয়াতে আসি, আমার মায়ের পেট থেকে আমি বের হওয়ার পরে নাকি আমার মা ইন্তেকাল করে। যে মা আমাকে জন্ম ধরে তিনি মারা যায়, এবং তিনি মারা যাওয়ার পরে পরী সেখানে আমার মাকে দাফন করে, মানে তার বাড়ি যেখানে সেখানেই দাফন করে। এবং আমি তখন খুবই ছোট ছিলাম, উনি আমাকে ভরণ পোষণ বা লালন পালন করতে তার খুব কষ্ট হচ্ছিল। তো একটা সময় তিনি এই আমার এখন যে মা আছে, মানে যাদের কাছে আমি বড় হচ্ছি, একদিন তিনি হঠাৎ করে আমাকে একটা রাস্তার পাশে নিয়ে আসে, মানে কোনো একটা মানুষের কাছে আমাকে বড় করবে বা কোনো একটা মানুষের কাছে আমাকে দিবে, এই চিন্তা ভাবনা করেই তখন তিনি একদিন রাস্তার পাশে নাকি আমাকে নিয়ে দাঁড়িয়েছিল। তো তাদেরকে দেখে মানে খুব ভাল লাগছিল। উনি চিন্তা ভাবনা করেছিল যে তারা তো খুব গরিব, হয়তো আমাকে নিয়ে নিয়ে যাবে, আমাকে রাখবে, আমাকে লালন পালন করবে, আমাকে বড় করবে এবং তিনি তাদেরকে অনেক টাকা পয়সা দিবে। তো তিনি তখন তাদের সামনে মানে মানুষের রূপে আসে নাই, অন্য কোনো রূপেও আসে নাই, আমাকে জাস্ট একটা ভ্যান গাড়ির মধ্যে শোয়ে নাকি তিনি চলে গেছিলেন। এবং ভ্যান গাড়ির মধ্যে শুয়ে যখন চলে যায়, আমার বাবা মা তখন আমাকে, মানে এখন যাদেরকে আমি বাবা মা ডাকি, তারা আমাকে দেখতে পায়, দেখে তারা আমাকে কোলে নেয় এবং নেওয়ার পরে তাদের ভয় লাগে এবং তারা অনেকটা দূর সামনে গিয়েই, মানে আমাকে কোলে নিয়ে সামনে গিয়েই একটা কবিরাজের বাড়ি আছে নাকি এটার পাশে, মানে কবিরাজের বিলা। তো ওই বাড়িতে নাকি আমাকে ডিরেক্টলি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ নাকি বলে যে ছেলেটা তো একটা পরী এনে দিয়ে গেছে, একটা পরী ওকে এনে দিয়ে গেছে, পরী তাকে আবার নিয়ে যাবে। তখন তারা ভয় পেয়ে যায়, আমার আব্বা আম্মা নাকি ভয় পায় এবং ভয় পেয়ে বলে যে বাচ্চাটাকে আমরা নিতে দিব না, বাচ্চাটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বাচ্চাটারে রেখে দিব। তখন ওই দুষ্ট কবিরাজ নাকি আমার গলায় এই প্রথম তাবিজ পরায় দেয়। আমার গলায় তাবিজ পরায়, আমার আব্বা আম্মার শরীরও বন্ধ করে, তাদের শরীরেও তাবিজ পরায় দেয়। তাদেরকেও বলে এই তাবিজ কখনো খুলবা না, প্রয়োজনে তোমরা যদি মনে করি যে তোমাদের শরীর খারাপ লাগতেছে বা কিছু একটা হচ্ছে, তাবিজটা সোনার উপর পানি দিয়ে ধুয়ে ফেলবা, এরপর আবার ব্যবহার করবা। মনে রেখো, তাবিজ যদি খুলে ফেলো তোমাদেরও ক্ষতি হবে, এই বাচ্চাকেও নিয়ে যাবে। ঠিক তখন থেকে তারা আমার শরীরে সব সময় নাকি তাবিজ পরায় রাখতো। আর আমার এই মা দূর থেকে আমাকে দেখে যাইতো, উনি আমার কাছে আসতে পারতেন না। এবং সবশেষ ওই দরবেশ, মানে যাকে আমি পাগল বলেছিলাম, যিনি আমাকে সর্বপ্রথম নিয়ে দৌড় দিয়েছিলেন, তিনি মূলত ছিলেন একটা মাজারের খাদেম। এবং ওই মাজারের খাদেমকে পাগল বানায় এই পরীটাই তখনই আমাকে আমার বাবা মায়ের হাত থেকে এভাবে নিয়ে যায় এবং তাদেরকে সত্য ঘটনাটা খুলে জানায়। তো উনি তখন আমাদের ঘরে আসতো এবং এই যে আমার সঙ্গে পরী আছে বা পরীর সঙ্গে আমার কথা হয়, পরী আমাদের ঘরে আসে, এইটা কিন্তু আমরা যে পাড়ায় থাকতাম, মানে আমি যে পাড়ায় থাকতাম, ওই পাড়ায় প্রায় অনেকেই জানতো, আশেপাশের অনেক মহিলারাও জানতো। তো আমার খুব মনে আছে যে অনেকে আমার কাছে পানি পড়ার জন্য আসতো, তাবিজের জন্য আসতো এবং অনেক মহিলা আমার কাছ থেকে পানি পড়া নিয়ে যাইতো। যদিও পানি পড়া দেওয়া আমার কোনো রকমের এখতিয়ার ছিল না, মানে আমার ইচ্ছা ছিল না, তারপরেও যখন মানুষজন আসতো পানি পড়ার জন্য, তাবিজ পড়ার জন্য, আমি তখন পানি পড়া দিতাম। মানে পানি পড়া বলতে আমি বিসমিল্লাহ বলে ফু দিতাম। এরকম করেই তখন দিন রাতগুলা কাটতেছে। তো একটা স্কুলে আমার তখন মনে আছে, আমি তখন একটা স্কুলে ক্লাস 4 কি ক্লাস 5 পড়ি। ওই বয়সের ভিতরে হঠাৎ করে আমার ওই পরিমা তিনি বলতেছে যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াবে, স্কুল লাইনে পড়াবে না, মাদ্রাসায় পড়াবে। তো আমার আব্বা আম্মাকে বলে যে একটা কাজ করো, দুপুরে তোমরা মাদ্রাসায় ভর্তি করাও, স্কুলে না।
আব্বা আম্মাকে বলার পরে আব্বা আম্মা তখন আমার ওই পরিমায়ের সিদ্ধান্ত মোতাবেক আমাকে একটা স্কুলে ভর্তি করায়। তো সেই থেকে আমি একটা স্কুলে মানে আপনার মাদ্রাসায় ভর্তি করায়, তখন থেকে আমি একটা মাদ্রাসায় পড়ি এবং মাদ্রাসা থেকে আমি তখন আলেম পাশ করি। এবং ওই আলেম পাশ করা পর্যন্ত যে সময়টুকুন কাটলো, দাখিল পাশ করি, এবং দাখিল পাশ করতে করতে যে সময়গুলো কাটলো, এমন সময় 2-3 দিন পর পর আমার ওই মায়ের সঙ্গে আমার দেখা হতো। এবং আমাদের পরিবারে কোনো রকমের অভাব ছিল না, যে আমার বাবা ছিল, মা ছিল, তাদের সঙ্গে আমি থাকতাম, আমাদের কোনো অভাব ছিল না। আমাদের ঘরে অলওয়েজ খাবার থাকতো, ফল ফ্রুট থাকতো। মানে কীভাবে যে সংসার চলতো বা কীভাবে কী হতো, এটা আমার আব্বা আম্মা নিজেরাও জানতো না, মানে নিজেরাও বলতে পারতো না। এই করতে করতে অনেক মানুষ কিন্তু আমাদের ঘরে আসতো, আমাদের বাড়িতে আসতো, এবং আমার আম্মার সঙ্গে কথা বলতো যে তোমার ছেলেরা বলো পানি পরা দেওয়ার জন্য, তাবিজ পরা দেওয়ার জন্য। এবং বিভিন্ন সমস্যায় পড়লে, বিভিন্ন বলতে যে কোনো সমস্যায় পড়লে মানুষ আমাদের বাড়িতে চলে আসতো। এই করে স্কুলে পড়া অবস্থায় মানে আমি যখন আপনার এই দাখিল পরীক্ষা দিয়ে শেষ করলাম, তখন থেকে আমার ওই পরিমা আমার কাছে আসাটা একটু কমায় দিল। আমার কাছে বলতে আমাদের কাছে আসাটাই কমিয়ে দিল। তখন তিনি প্রায় সপ্তাহে বা মাসে 1বার কি 2বার আসতেন। আগের মতো করে এত তাড়াহুড়ো করে আসতেন না, খুবই কম আসতেন। তখন আমরা একটা স্বাভাবিক জীবনে চলে যাই। তো আমরা যে বাড়িটাতে আছি ওই বাড়িটা আমার আব্বা কিনে ফেলে। আমার ওই আব্বা বাড়িটা কিনে, এবং বাড়িটা কেনার পরে তিনি বাড়িটা ভাড়া দেয়। আমরা নিচতলায় থাকি এবং 2তলা 3তলা, বাড়িটা টোটাল 4তলা ছিল। বাকি উপরে যে ফ্ল্যাটগুলো আছে ওই ফ্ল্যাটগুলো সবাই ভাড়া দিত। এগুলো ভাড়া দিত এবং ভাড়া দিয়ে উনি চলাফেরা করতো। তো গ্রামের বা আমাদের এই মহল্লার অনেকেই বলে থাকে যে আমাদের এটা নাকি পরিবিলা, বলে এটা পরিবিলা, এই বিলাতে পরি আছে, এটা অনেকেই বলে। এবং আশেপাশের যেই মানুষরা আছে বা আশেপাশে যে বিল্ডিংগুলো আছে তারাও অনেকে বলা বলি করে, তারাও নাকি মাঝে মাঝে আমাদের বাসার ছাদে কাকে হাঁটতে দেখতাম। এরকম অনেক ঘটনাই আছে যে তারা বলে যে দেখতাম বাসার ছাদে ওখানে চুল ছেড়ে সাদা কাপড় পরে একটা মহিলা বসে আছে, এবং এই মহিলা দেখতে খুবই সুন্দর, তার চেহারা অদ্ভুত রকমের সুন্দর। এরকমও অনেকেই বলা বলি করে। তো এগুলো শুনতাম, শুনে আমিও হাসতাম, কারণ আমি তো জানি আমাদের ঘরে উনি আসে, উনি মাঝে মাঝে বাসার ছাদে হাঁটে, বারান্দায় হাঁটে, এখানে ওইখানে হাঁটে। এটি সম্ভবত কোনো মানুষের দৃষ্টিতে পড়ে গেছে বা কেউ সম্ভবত দেখেছে। তো যাই হোক, অনেকেই বলে এটা পরিবিলা বা এখানে পরি থাকে। আমাদের ভাড়াটিয়ারাও অনেক সময়, অনেক ভাড়াটিয়ারাও চলে গেছে। যখন ডাক্তার অনেক ভাড়াটিয়ারা বলতে এখানে পরি থাকে, জিন থাকে, তখন তারা চলে যেত। আবার যারা একটু ভালো তারা আমাদের সঙ্গে থেকে যাইত। বাট আমার ওই পরিমা কখনোই কাউকে কোনো বিরক্ত করতেন না, কখনো কারো সামনে যাইতেন না, কখনো কাউকে ডিস্টার্ব করতেন না। শুধু আমাদের বাসায় আসতেন, আমাদের সঙ্গে দেখা করতেন, কথাবার্তা বলতেন, তিনি আবার চলে যেতেন। এরকম করে মাদ্রাসা থেকে আমি যখন পড়াশোনা শেষ করি এবং করার পরে আমাদের বাসায় তখন একটা ভাড়াটিয়া ওঠে। আমাদের বাসায় একটা ভাড়াটিয়া ওঠে, ওনাদের বাড়ি ছিল নোয়াখালীতে। তো নোয়াখালীতে উনি ভাড়া উঠে, এখানে হচ্ছে 2টা মেয়ে আর একটা মহিলা ওঠে। তো তারা 1 মাস ধরে আমাদের ওই বাসার মধ্যে থাকে, মানে আমাদের উপরে, মানে আমরা নিচতলা থেকে 2তলাটা ভাড়া নিয়ে 1 মাসের মতো আমাদের ওই বাসায় থাকে। তো 1 মাসের ভিতরে এই ফ্যামিলিটা আমাদের সঙ্গে অনেক ক্লোজ হয়ে যায়। সবসময় আমাদের ঘরে আসে, আমাদের ঘরে বসে, এবং আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমরা কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু বাইরের কাউকে জানাইতাম না। এই যে পরি আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, আমাদের ঘরে আসে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে বা আমাদের সাহায্য সহযোগিতা করে, এটি কিন্তু আমরা বাইরের কারো কাছে কখনোই শেয়ার করতাম না। কিন্তু নোয়াখালীর এই পরিবারটা অল্প সময়ের ভিতরে, খুবই কম সময়ের ভিতরে আমাদের ভিতরে ঢুকে যায়। আমাদের ভিতরে ঢুকে আমাদের ভিতর থেকে এই কথাগুলো বের করে ফেলে। এবং আমার মা জীবনেও কখনো নিজের বুকের কথা বা মুখের কথা কখনো কারো কাছে উনি বলতেন না। কিন্তু সেদিন এই নোয়াখালীর মহিলার কাছে কেন জানি আমার মা এই কথাগুলো স্বীকার করে ফেলে। আমাদের বাসায় একটা পরি আছে, এই পরিটা আমাদের বাসায় আসে, এবং এটা আমার ছেলের সঙ্গে সম্পর্ক, আমার ছেলেকে এটা আগে নিছে, সেগুলো বলে ফেলে। এবং বলে ফেলে ওই মহিলাই তখন এই বিষয়টা প্রথমে জানতে পারে। তো পরিমা তখন খুব বেশি একটা সময় দিত না, মাঝে মাঝে আসতো, আমি ঘুমিয়ে থাকতাম, মাঝে মাঝে ঘুমিয়ে এসে স্বপ্নে আমার সঙ্গে 1-2 মিনিট কথা বলে চলে যেত। আবার অনেক সময় আমার জন্য খাবার নিয়ে আসতো, এটা ওইটা নিয়ে আসতো, আমি দেখতাম, আমি খুব স্পষ্ট হয়ে দেখতাম। তবে সব সময় না, মাঝে মাঝে উনি আসতো। তো যে মহিলাটাকে জানাইলো, ওই মহিলাটাকে আমরা স্বপ্নার মা বলে ডাকি। ওনার একটা মেয়ে ছিল স্বপ্না, এবং ওই স্বপ্না মেয়েটা দেখতে আবার খুবই সুন্দর, অনেক সুন্দর ছিল। আবার মেয়েটার সঙ্গে আমি খেলাধুলা করতাম, দুষ্টামি করতাম, আমাদের বাসায় আসতো। তো এই মেয়েটার আমার ভালোও লাগে, এক কথায় বলতে গেলে নোয়াখালীর ভাষায় কথা বলতো, এবং খুবই সুন্দর চেহারা ছিল, আমার কাছে একরকম তাকে ভালো লাগতো। তো এভাবে যখন সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে, এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে নোয়াখালীর মহিলা একদিন বলল কি যে তার ভাই আমাদের বাসায় আসবে, এটা বলতেছে। তো তার ভাই আমাদের বাসায় আসবে এটা বলার পরে ওই সময়টাতে কিন্তু ওই স্বপ্না নামের যে মেয়েটা ছিল, ওনার বড় মেয়ে, ওই বড় মেয়েটাকে আমার খুব ভালো লেগে যায়। ভালো লেগে যায় বলতে আমার বয়স তো তখন কম, টেনেসের বয়স। এই মেয়েটার সঙ্গে একরকম আমার প্রেমের সম্পর্ক শুরু হয়।
মেয়েটার না দেখলে ভাল লাগে না, তার সঙ্গে খেলা না করলে ভাল লাগে না, মানে সব সময় তার সঙ্গে দুষ্টামি করতাম, খেলা করতাম, তার সঙ্গে বাইরে যেতাম, এখানে সেখানে মিশতাম, মানে এক কথায় বলতে গেলে সে আমার দেহের অক্সিজেন হয়ে যায়। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতে ওই মহিলা একদিন বললো কি যে তার ভাই আসবে, বলে এই আমার এরা বলতেছে, আমার আম্মুরে বলতেছে যে আমার ভাই আসবে, আমার ভাই একটু আপনার ছেলেকে দেখবে, আর আমরা একটু আপনাদের সঙ্গে, আমার ভাই আসলে একটু কথা বলবো। আমি আমার ভাইয়ের কাছে এই বিষয়গুলো বলছিলাম, আমার ভাই মানে সে শুনে খুব অবাক হয়ে গেল। তো আমার ভাই তো আমার বড়, সে শুনে খুব অবাক হয়ে গেল এবং সে বললো সে আপনাদেরকে দেখতে আসবে। আমার আব্বা আমার মাকে বকাবাধ্য করতেছে যে তুমি এগুলো বললা কেন, তোমাকে যে বারবার বলা হয়েছে যে বাইরের কারো কাছে এগুলো জানাবা না, বাইরের কারো কাছে এগুলো তুমি বলবা না, তাহলে বললা কেন, আমার মাকে বকাঝকা করতেছে। আমার মা বলে ওনারা আমাদের বাসায় তো থাকে, এক কথায় বলতে গেলে আমাদের বাসারই লোক, কাছেরই লোক, তা বললে কি হয়েছে বলছি আর কি, এরকম করে আমার মা মানে আমার আব্বার কথাকে ডিনাই করে। এই করতে করতে একদিন সুন্দর সময় মাগরিবের পরে আমাদের বাসায় তারা আসছে, মানে স্বপ্নার মামা, স্বপ্নার ছোটো বোন আর স্বপ্নার মা আমাদের বাসায় আসার পরে খুব সুন্দর করে মেহমান যেরকমভাবে ওরকমই আসছে। আসার পরে ওর যে বড় মামার কথা বললো, ওর বড় মামার চেহারাটা একটু ভয়ঙ্কর রকমের ছিল, মানে দেখতে অনেকটা আপনার কবিরাজ বা তান্ত্রিকদের মতো ছিল, মাথার চুলগুলো খুব লম্বা লম্বা ছিল এবং ওনার চেহারার মধ্যে কেমন জানি একটা অন্যরকম মানে ছিল। তো তিনি আমার দিকে তাকায় আছে, অনেকক্ষণ ধরে তাকায় আছে, মানে এমনভাবে তাকায় আছে যা বলার মতো না, অন্যভাবে তাকায় আছে এবং অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে উনি আমার কাছে আসছে, এসে আমার বাম হাতটা ধরছে, আমার বাম হাতে ধরে বাম হাতের এই আঙ্গুলটার মধ্যে উনি জাস্ট একটু ধরলো, ধরা মাত্রই মনে হলো যেন আমার আঙ্গুলটা কেটে গেছে। আমি মাকে বললো ওনার কাছ থেকে আঙ্গুলটা টান দিয়ে নিয়ে গেলাম। আমার আব্বা তখন একটু দাঁড়িয়ে বললো যে আপনারা আসছেন আমাদের বাসায় মেহমান, আমার ছেলের গায়ে হাত দিলেন কেন? তো উনি বলে যারা আপনার ছেলে তো আমারও ছেলে, একটু ধরলাম তো কি হয়েছে, নোয়াখালীর মানুষ তো একদম হাসি মিশি করে কথা বলে আমার আব্বুর সঙ্গে মিশে গেল। এবং এইটা বলার পরে তখন উনি চলে গেছে, মানে রাতের বেলায় তারা চলে গেছে এবং চলে যাওয়ার পরে তারা অলওয়েজ আমাদের ঘরে আসতো, আমার আব্বা আমার সঙ্গে কথা বলতো, আমাদের সঙ্গে মিশতো, মানে খুবই একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। এবং তার মামা আমাদের ওই বাসায় এসে পার্মানেন্টলি থাকতে শুরু করে, মানে ওনার তো আমাদের বাসায় এসে চলে যাওয়ার কথা, মানে ওনার বাড়িতে এসে চলে যাওয়ার কথা, বাট তিনি যায় নাই, উনি থেকে গেছে, সবসময় এখানে থাকতো, আমার সঙ্গে খেলা করতো, আমার সঙ্গে বাইরে যেত, দুষ্টুমি করতো, এইটা সেটা। বাট ওই সময়টাতে ওই পরিমা আর আমার কাছে আসতো না, যে পরিটা আমাকে ছেলে ডাকছিল বা আমি যাকে মা ডাকতাম, উনি আর আমার কাছে আসতো না। তো উনি যখন আমার কাছে আসতো না, আমার কাছে একটু খারাপ লাগতো যে কী ব্যাপার, উনি আসে না কেন, আমি ওনাকে দেখি না কেন, আগে ওনাকে দেখতাম, উনি আসতো, কথা বলতাম, বাট এখন তো উনি আসে না। অনেক দিন হয়ে গেল, এরকম তো যে ওনার কোনো মোবাইল নাম্বার আমাদের কাছে ছিল, ফোন করতাম চলে আসতো, বিষয়টা তো এরকম না, উনি তো ওনার ইচ্ছে আসতো, আমাদের কোনো ডাকার তো শক্তি ছিল না, ওনার যখন মন চাইতে উনি আসতো এবং মনে না চাইলে উনি আসতো না, মানে আমরা তো ওনাকে ডাকিয়ে আনতে পারতাম না। তো ওই মুহূর্তে চিন্তা করতেছিলাম যে কী ব্যাপার, উনি আসে না কেন, খালি এই জিনিসটাই চিন্তা করতাম। এই করতে করতে আমার মা একদিন বলতেছে যে মনে হয় ওই নোয়াখালীর লোকটা এমন কিছু একটা করছে, ওই লোকটার কারণে মনে হয় পুরীটার এবার আমাদের কাছে আসতে পারে না, উনি মনে হয় কিছু একটা করে দিচ্ছে, আমার মা বলতেছে। তা আমার আব্বা বলে আমরা এই ভাড়াটিয়াদেরকে রাখবোই না, ওরা আমাদের অনেক ক্ষতি করতেছে, আমাদের পার্সোনাল অনেক বিষয় জেনে গেছে, ওনাদের এই বাসা থেকে বের করে দাও, ওনারা যাতে এর বাসার মধ্যে না আসে। আমার আম্মা তখন ওই মহিলারা বলে দিল যে আপনারা আমাদের বাসা থেকে বেরিয়ে যান, আমরা আপনাদেরকে রাখবো না। তো বলার পরে মহিলা তখন বেরিয়ে গেছে, সে তার ভাইটে বা বাচ্চা বাচ্চা নিয়ে সবাই চলে গেছে। পরিমা যখন আর আমাদের কাছে আসে না, ওনার যে একটা মেয়ে ছিল স্বপ্নার সঙ্গে যে আমার একটা মানে প্রেমের সম্পর্ক হয়েছিল, সেটাও তখন প্রায় ভেঙে যাওয়ার পথে। আমরা সবাই পরিমাকে নিয়ে অনেক টেনশন করতাম, উনি আসে না কেন, আমাদের পরিবারে আসে না কেন, যার জন্য আর এই মেয়েটার সঙ্গে আমি আর কথা বলতাম না। তো ওনারা আমাদের বাসা থেকে চলে যাওয়ারও প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেছে, এই পরি আর আমাদের বাসায় আসতো না। আর পরিমেয়ের একটা আদেশ ছিল যে আমরা যাতে কখনোই কোনো কবিরাজের আশ্রয় না নেই, কখনোই কোনো কবিরাজের কাছে না যাই এবং তার কথা কোনো কবিরাজকে না বলি, এটাও তিনার একটা আদেশ ছিল। বাট আমার মা তো সেই আদেশটা মানল না। তো এবার প্রায় 1-1.5 মাসের মতো হয়ে গেল, উনি আসে না। তখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন, আয় হায় আসে না কেন? এবার আমার মা বাবা দুজনেই শিওর হয়ে নেই যে ওই স্বপ্নার মা যে আছে, মানে স্বপ্নার মামা অবশ্যই কিছু একটা করছে এবং সেই করার কারণেই পরি আর আমাদের কাছে আসে না। এবার আমার মা করলো কি, আমার আব্বা করলো কি, আমাকে নিয়ে সেই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবে। তারা তখন নোয়াখালী গ্রামে চলে যায় এবং তারা কেন অল্প সময়ের জন্য ঢাকায় আসে এটাও কিন্তু আমরা বিস্তারিত জানতাম না। আমাদের এখান থেকে বাসা ভাড়া নিল, আমাদের এখানে থাকতো, আমাদের সঙ্গে কথাবার্তা বলতো, খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল এই সম্পর্কের মাঝে। এরপর আর কোনো কিছুই নেই, এরপর থেকে এরকম ঘটনা ঘটে গেল। তো এবার আমরা তাদের ঠিকানা অনুযায়ী নোয়াখালী বেগমগঞ্জ বলে একটা জায়গা আছে, ওইখানের মধ্যে তাদের এলাকাতে যাই। তো যাওয়ার পরে জানতে পারি যে তারাও ওইখানকার অনেক বড় লোক, মানে ওই যে স্বপ্নার মা, তাদের পরিবার মোটামুটি সবাই ওখানে অনেক পয়সাওয়ালা, অনেক টাকা পয়সা, অনেক বড় লোক।
তো ওইখানে যাওয়ার পর আমার মা তখন কথা বলে এবং বলে যে স্বপ্নার আম্মাকে বলে যে তোমার ভাই কি করছে, আমার ছেলের সঙ্গে তো একটা জিনিস ছিল, এটা তো তোমরা জানতা, তুমিও জানতা, তোমার পরিবারের সবাই জানো, তোমাদেরকে তো আমরা জানাইছি। এখন আজকে তো বহু মাস হয়ে গেল, এই জিনিসটা আর আমাদের কাছে আসে না। আমাদের কাছে আসতো, আমাদের সঙ্গে কথাবার্তা বলতো, আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। এখন যে সিনিয়র আসতেছে না, তিনি কেন আসে না? তোমার ভাই আমার ছেলের আঙ্গুল ধরলো, আঙ্গুল ধরে টান দিল, আমার ছেলে বলতেছিল তার আঙ্গুলটা নাকি কেটে গেছে, এত জোরে টান দিয়েছে। তো কি ঘটনা ঘটছে বা কেন পরিটা এখন আর আসে না, যদি একটু আমাদেরকে বলতা আমরা একটু উপকৃত হতাম। তাই উনি বলতেছে যে দেখেন কেন আসে না, কী কারণে আসে না, এটা তো আর আমি বলতে পারি না, এটা আমার ভাই জানে। আপনি একটা কাজ করেন, আপনি আজকে রাতে থাকেন, কালকে সকালে আমি আমার ভাইকে ডাইকে আনবো। তো আমার আব্বা আম্মা তো বাইরে থাকবে কি থাকবে না একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে, তারপরেও চিন্তা করলো যে ঠিক আছে থাকি। তো সেই রাতে আমরা তাদের বাসায় ছিলাম, আমি আর স্বপ্নার সঙ্গে কোনো কথাবার্তা বলি নাই, আমাদের মতো করেই আমরা যাই এবং সে বাসায় থাকে। সকালবেলা ওই মহিলা বলতেছে, মানে স্বপ্নার আম্মা বলতেছে যে তোমরা একটা কাজ করো, আমাদের সঙ্গে চলো, আমার ভাই তো আসতে পারবে না, তার বাড়ির মধ্যে কি জানে কাজ পড়ছে, তার বাড়িতে আমরা যাই। তোমরা যেহেতু আমাদের মেহমান, আমাদের সঙ্গে যাইলা, ওই বাড়িতে একটু ঘুরলা ফিরলা এবং এটাতে তো ভালোই হবে, তোমরা চলো। তো এটা বলার পরে আমি তখন আমার আম্মাকে বললাম যে আম্মা আমরা এখানে পড়ে থাকার চেয়েও চলেন আমরা ওই বাড়ির ভিতরে যাই। তো এই লোকটার বাড়িতে আমরা তখন গেছি, ভাই তার বাড়িতে যেয়ে দেখতেছি অনেক মানুষ তার কাছে, মানে তিনি একজন কবিরাজ। সোজা কথায় বোঝা গেল যে তিনি একটা কবিরাজ এবং তার বাড়িতে প্রচুর মানুষ আসছে যাচ্ছে, আনাগোনা আছে। তো তার বাড়িতে যাওয়ার পরে তখন তিনি আমাদেরকে দেখে খুব হাসি উজ্জ্বল মুখে কথাবার্তা বলল এবং আমরা যেরকম মেহমানের মতো আমাদের আপ্যায়ন করলো। আমরা গেছি দিনের ধরেন 11টা সাড়ে 11টার দিকে, আমাদের জন্য দুপুরবেলায় খাবার দাবার রান্না করছে এবং উনিশও আমাদের সঙ্গে একসাথে খাবার খাইছে। খাবার পাওয়ার পরে আমার আম্মা তখন ওনাকে বলে বাবা আপনি তো আমাদের বাসায় গেছিলেন, আমাদের বাসায় ছিলেন, আমরা যতটুকু পারছি আপনার আদর আপ্যায়ন করছি, বা যা হয়েছে যেটাই হয়েছে, যদিও কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে বাদান আপনি মাফ করে দেন। কিন্তু বাদান আপনি এমন কি করছেন যেটার কারণে আমাদের ঘরে একটা জিনিস আসতো মাঝে মাঝে, এই জিনিসটা আসা বন্ধ করে দিয়েছি, জিনিসটা এখন আর আসে না, এটা আপনি কি করছেন? উনি বলেন আমি তো কিছু করি নাই, শুধু আমি আপনার ছেলেকে দেখলাম যে আপনার ছেলের সঙ্গে এরকম একটা জিনিস আছে, আমি আপনার ছেলেকে একটু দেখলাম, অতটুকু, আমি তো কিছু করি না। আমার মা তখন বলতেছে যে না আপনি কিছু একটা করছেন, যদি আপনি নাই করবেন তাহলে এটা আমাদের বাসায় এখন কেন আসবে না? উনি বলে দেখেন এই জিনিসগুলো কারো সাথে থাকে 1 মাস 2 মাস 1 বছর 10 বছর, এরা তো সারা জীবন থাকে না, ওরা একটা সময় চলে যায়। ওরা যাকে পছন্দ করে তার কাছে আসে, আবার পছন্দ না হলে চলে যায়, এরা তো থাকে না। তো হয়তো আপনাদের মাঝে কয়েকদিন ধরে ছিল, ভালো লাগছে, আবার সে চলে গেছে, হয়তো উনি আর আসবে না। আমার মা তখন বলতেছে না ওনার সাথে আমাদের সম্পর্কটা এরকম না যে উনি আসবে আবার আসবে না, এরকম না, উনি আমাদের পরিবারেরই একটা সদস্যের মতো, ওনার সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক, উনি আসবে না এটা বললেই হয় না, উনি অবশ্যই আসবে। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আপনি কিছু একটা করেছেন যেই কারণে উনি আর আমাদের কাছে আসতে চায় না। তো উনি হেসে বললো যে না আমরা কিছু করি নাই, আমি কিছু করি নাই। তা যখন আমার মা করলো কি, ওনার একদম হাত চেপে ধরলো, ধরে বলতেছে ভাই আমি আপনার হাত জোরে অনুরোধ করে বলি আপনি কিছু একটা করছেন, আপনি অনুরোধ করে আমি আপনাকে বলি যে আপনি এটা ছুটিয়ে দেন যাতে আমরা ওনাকে দেখতে পাই, উনি আমাদের অনেক উপকার করছে, ওনাকে না দেখলে আমাদের খুব খারাপ লাগে, আমাদের বাসায় আসতে দেন। তো সেই লোকটা তখন আমার মাকে বলল একটা কাজ করেন, আপনার ছেলে নাম রাখছেন তার দুঃখু মিয়া, এই দুঃখু মিয়া আমার ভাগ্নি স্বপ্নাকে অনেক পছন্দ করে, স্বপ্নার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, স্বপ্নাকে আমরা ঢাকা থেকে নিয়ে আসি এই ঘটনার পরে, এই দুঃখু মিয়া যেহেতু গ্রামে আসছে, এই দুঃখুর সাথে স্বপ্নার বিয়ে পড়াই দেন। আমার আম্মা বলে আসলাম কি কারণে, আপনি বলতেছেন কি করার জন্য, বলে বিয়েটা পড়াই দেন, এবং বিয়েটা পড়াই দিন, যেহেতু আমার কাছে আসছেন ওনাকে আমি আনার ব্যবস্থা করবো, উনি যদিও রাগ করে থাকে, কোনো কারণে উনি আসতে নাও চায়, আমি ওনাকে আসার ব্যবস্থা করবো, আপনি এখানে যাতে আসে, তো আপনি আপাতত বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলেন। তো আমার আসলে বিয়ে করার ওই মুহূর্তটাতে কোনো রকমের ইচ্ছা ছিল না, কারণ আমার এরকম বয়সও হয়ে যায় না যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করা খুব জরুরি, তাও কিন্তু না। এরপরও যখন এই লোকটা বলল, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করে ফেলি, যেহেতু গ্রামে গেছি। আমরা গেলাম কিন্তু একটা কাজ, এবার সেই রাতেই আমার আব্বা আম্মা এই লোকের কথার ফাঁদে পড়ে ওই রাতেই স্বপ্নার সঙ্গে আমাকে বিয়ে করাই দেয়। স্বপ্নার সঙ্গে বিয়ে হয়, বিয়ে হবার পরে আমার তখন স্বপ্নার সঙ্গে বাসর হয়, ওখানে বাসর হয়, বাসর হওয়ার পরের দিনে উনি বলে আপনার শহরে যান, ওইটা আপনাদের বাসায় আসবে, আর যদি না আসে আমাকে ডাইকেন, আমি যাব। তো স্বপ্নাকে বিয়ে করে তখন আমি নোয়াখালী থেকে গ্রামে আসলাম, মানে আপনার ঢাকাতে আসছি। তো আমি ঢাকাতে আসার পরে আমার আব্বা আম্মা বলে আমরা গেলাম কি কারণে, কিন্তু ঘটনাটা ঘটলো গিয়ে আমরা গেলাম এরকম একটা কাজে, কিন্তু উল্টা যে আমরা গিয়া দুপুরে বিয়ে করাই নিয়ে আসলাম। তা এরকম করে আর উনি আসে না, পরিমাটা আর আসে না। স্বপ্না তখন আমাদের সঙ্গে আছে, আমাদের পরিবারের সঙ্গে আছে, মিশে আছে,
এইরকম করে ওর মামাকে তখন বারবার খবর দেওয়া হতো। ওর মামাকে খবর দেওয়া হতো, এরকম ওর মামা আসতো, আইসেও আনতে পারতো না। এভাবে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। এবং 3 মাস পরে, মানে 3 মাস হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার মা বাবা তখন ক্ষেপে যায়। এই যে স্বপ্নার সঙ্গেও ক্ষেপে যায়, এই তোমার মামা বলছে, তোমার মামা সব কিছু ঠিক করে দিবে এবং তোমার মামা বলছে আমাদের ঘরে উনি আসবে, এখন তো আর আসে না। এই স্বপ্নের সাথে ঝামেলা করলে স্বপ্ন তার মামার সঙ্গে ঝামেলা করে। একদিন তার মামা আসে, তার মামা একদিন ঘরে আসে, আইসা ওইটাকে ডাকে, মানে সে তার মতো করে মন্ত্র দিয়ে তার মতো করে যেভাবে পারে একটাকে ডাকে, এবং ডাকার পরে উনি যাকে আনে ওইটার সঙ্গে আমি কথা বলেই বুঝি ওইটা আমার মা না। আমি বললাম আপনি যেটাকে ডাইকে আনছেন, যেটা এখন আমাদের সঙ্গে আছে, আমাদের সামনে আছে, এটা কিন্তু আমার মা না, আমার মাকে আমাদের মাঝে এনে দেন। তো উনি তখন বলে আমি তোমার মাকে তোমাদের কাছে এনে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এইটা যে তুমি কখনোই আমার ভাগ্নিকে ছেড়ে দিতে পারবা না। তুমি যদি আমার ভাগ্নিকে ছেড়ে না দাও তাহলে আমি তোমার মাকে তোমার কাছে এনে দিব, আর যদি তুমি আমার ভাগ্নিকে ছেড়ে দাও তাহলে তোমার মা কখনোই আর তোমার কাছে থাকতে পারবে না। এই অল্প সময়ের ভিতরে আমার ক্ষমতা সম্বন্ধে তুমি জানতে পারছো। সুতরাং যদি ভালো চাও তাহলে তোমার মা তোমার কাছে ফিরিয়ে দিব, সে আসবে, কিন্তু আমার ভাগ্নির মনে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাগ্নি যা বলে তা শুনতে হবে। আমার পরিবার এবং আমরা সবাই বললাম যে অবশ্যই স্বপ্না যা বলে আমরা সবাই শুনবো, আমরা স্বপ্নার বাইরে কোনো কথা বলবো না, আমরা স্বপ্নার বাইরে কোনো কথা বলবো না, স্বপ্না যেটা বলে আমরা সেটাকেই মূল্যায়ন করব। আপনি আপাতত তাইলে সব কিছু ঠিক করে দেন। এইটা বলার উনি বলে ঠিক আছে। তো এরপরে কি হইতো জানেন, এই অবস্থার ভিতরে উনি যেদিন এটা বলে গেল তার 2 দিন পরে রাতের বেলায় আমি আজকে বহু মাস পর মাকে স্বপ্নে দেখি। তো স্বপ্নে দেখি দিই উনি অনেক দূরে, কাছে আসতে পারে না, অনেক দূরে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে আমার বলতেছে ওই শয়তানরে ঘর থেকে বের কর, ওই শয়তানরে ঘর থেকে বের কর, তোর যে বউ আছে ওই বউরে বের কর, তোর বউ একটা শয়তান, খারাপ, এগুলো বলে। তা আমি তখন সকালবেলা আমার মাকে বলি যে মা দেখেন উনি তো আমাকে স্বপ্নে দেখাইতেছে, এগুলো বলতেছে যে আমাকে স্বপ্নতে এসে বলে আমি যাতে স্বপ্নাকে ছেড়ে দিই এবং স্বপ্নার সঙ্গে না থাকি। আমার মা তখন বলে যে এটা দেখাবে কেন, আর স্বপ্নাকে ছেড়ে দিলে তো স্বপ্নার মামা আরও ক্ষতি করবে। এবার আমরা স্বপ্নার মামার কাছে আবারও যাই, আবারও গিয়ে বলি যে দেখেন এমন এমন ঘটনা, উনি তো আমাদেরকে স্বপ্নে এসে বলতেছে যে স্বপ্নাকে ছেড়ে দেওয়ার জন্য, স্বপ্নাকে না রাখার জন্য। উনি বলে যে না, উনি বললে বলবে, কিন্তু আপনারা স্বপ্নাকে ছাড়তে পারবেন না, স্বপ্নাকে ছাড়লে আপনাদের আরও ক্ষতি হবে। এর ভিতরে আমার আব্বা আম্মা তখন খেপেই গেল যে না, ওই মহিকে আর রাখবেই না, উনি আমাদের মাঝে আসুক বা না আসুক এই স্বপ্নাকে রাখবেই না। এবং বাবা মা তখন রাগ করে একটা সময় স্বপ্নাকে তার মাকে ডেকে তার মায়ের কাছে দিয়ে দেয়। আমাদের বিয়ের মধ্যে কোনো কাবিন হয়নি, কোনো কাবিনের টাকা উল্লেখ হয়নি, কোনো কিছুই হয়নি, শুধুমাত্র হুজুর ডেকে কলমা পরে আমার কাছে বিয়ে দিয়ে দেয়। তো এই কথা বলার পরে স্বপ্নাকে তখন তার মা আমাদের ঘর থেকে নিয়ে যায়। যেদিন স্বপ্নাকে নিয়ে যায় এর পরের দিনেও উনি সশরীরে আমাদের ঘরে আসে। আমাদের ওই পরীটা একদম সশরীরে আমাদের ঘরে আসে এবং এসে খুবই রেগে যায়। প্রথমত রেগে যায় আমার মায়ের উপরে, মাকে খুব ধমক দেয়, চোখ রাঙিয়ে কথা বলে, এই বুড়ি তোরে বলছিলাম না যে তুই আমার বিষয়ে কারো কাছে বলবি না, তুই বললি কেন, তুই আমার বিষয়ে কেন বলতে গেলি, আমার বিষয় তোকে বলতে মানা করছিলাম না। আমার মাকে ধমকাধমকি করে, মা তখন নিচের দিকে তাকায় থাকে এবং আমাকে বলে তুই না আমার ছেলে, আমার না তুই ছেলে, আমি না তোকে ছেলে ডাকছিলাম, তা তুই কেমনে আমার জিজ্ঞেস করা ছাড়া এরকম একটা খারাপ মেয়েকে বিয়ে করলি এবং কেন করলি। আমাকেও ধমকাধমকি করতেছে, আমিও কিছু বলি না এবং বলে যে আজকের পর থেকে ওই মানুষগুলো যাতে এই বাড়ির সীমানা আসতে পারে, শুধু ওই মানুষ না, কোনো কবিরাজ যাদেরকে বাসা ভাড়া দিবেন তাদের আগে পিছে জেনে শুনে বুঝে তারপর বাসা ভাড়া করবেন। বাইরের কোনো লোকে হুটহাট করে বাসা ভাড়া দেওয়া যাবে না এবং যে আমাদের বাসায় থাকবে তার সঙ্গে ভালো করে, মানে তার সম্বন্ধে ভালো করে জেনেই তাকে বাসা ভাড়া দিতে হবে। এগুলো তিনি আমাদেরকে বললো, মানে মাকেও বললো, আমাকেও বললো, সবাইকে বললো যে ঠিক আছে। এগুলো বলে সে অনেক রাগারাগি করলো, করে সে তার মতো করে চলে গেছে। তো তার মতো করে চলে গেছে। এরপরে সে মাঝে মাঝে আসতো, কথা বলতো, থাকতো, ঘুরতো ফিরতো, কিন্তু আমার বুকের ভিতরে স্বপ্নের জন্য এক ধরনের জ্বালাফলা বাড়তে থাকে। আমার স্বপ্নকে ছাড়া কিছু ভাল লাগে না, আমি কেমন জানি শুধু স্বপ্ন ঘুরতে থাকি সারাটা দিন। মানে বুকের ভিতরে স্বপ্নের জন্য এক অন্যরকম মায়া জন্মে গেছিল এবং এইটা কিন্তু আমার ওই পরি মাঝে ছিল, সে কিন্তু বুঝতে পারতো। এবং একটা পর্যায়ে সে বুঝতে পেরে আমাকে বলে যে তোর ওনার জন্য কষ্ট হচ্ছে, ওই মেয়ের জন্য। আমি বললাম হ্যাঁ। তো উনি বলে তুই আরেকটা বিয়ে কর। তাই আমি বললাম আমি আরেকটা বিয়ে করবো না। তো উনি বলে দেখ আমি তোর ভিতরে ঢুকে তোর এই ইমোশনটাকে, তোর আবেগটাকে নষ্ট করতে পারি, কিন্তু তুই আমার ছেলে, আমি অলৌকিক কোনো কিছু পাওয়ার খাটিয়ে তোর আবেগকে নষ্ট করতে চাই না। এই মেয়েটাকে তুই বিয়ে করতে চাস, এই মেয়েটা ভালো না, তুই তোকে বিয়ে করেছিস, ওর সাথে সংসার করতে পারবি না, ওরা একটা লুবি ফ্যামিলি, ওরা খুবই খারাপ ফ্যামিলি, এই মেয়েটার সঙ্গে তুই সংসার করিস না, তুই তোর মতো করে থাক, তোর আমি আরেকটা বিয়ে করাবো, তুই দেখে শুনে আরেকটা বিয়ে কর, এই মেয়েটাকে তুই ভুলে যা, আমি তোর ভিতরে কোনো অলৌকিক ক্ষমতা জাগিয়ে আমি তোর আবেগকে নষ্ট করতে চাই না। উনি বারবার এই কথাটাই বলে।
আমি বললাম যে দেখেন আমার ওনাকে ভালো লাগে, স্বপ্নাকে ভালো লাগে। স্বপ্নার বাবা, স্বপ্নার মা বা স্বপ্নার মামা এরা না হয় খারাপ, কিন্তু স্বপ্না তো খারাপ না। আমি স্বপ্নার সঙ্গে সংসার করতে চাই, আপনি আমাকে মানা করবেন না। উনি আমাকে মানা করে, বারবার মানা করে যে মেয়েটা ভালো হবে না, মেয়েটা ভালো হবে না। যতই আমাকে বলে, যতই আমাকে বুঝায়, কিন্তু আমি ওনার কোনো বুঝও মানি না, কোনো কথাও মানি না। আমার কথাই একটা যে আমার স্বপ্নাকে লাগবে, এবং এক কথায় বলতে গেলে স্বপ্নাকে আমার ভালো লাগছে, আমি থাকতে হলে স্বপ্নার সঙ্গেই থাকবো। এইভাবে ধরেন আপনার কথা কাটাকাটি হইতেছে ওনার সঙ্গে। এমন করে আমি রাগ করি, খাওয়া দাওয়া করি না, ঠিকমতো ঘুমাই না, খুব পাগলামি করতেছি। এই রাগারাগির মধ্যেই ধরেন আপনার দিন রাতগুলো কাটতেছে, আমি ওই আমার মতো করে পাগলামি করতেছি। তো একটা পর্যায়ে উনি তখন রাজি হয়। উনি রাজি হয়ে বলে যে ঠিক আছে আমি রাজি আছি, তবে একটা কথা আছে কি, মেয়েটার সব কথা শোনা যাবে না, মেয়েটার সব কথা শোনা যাবে না, মেয়েটার সব কথা মানা যাবে না। সে তোমার বউ হিসেবে থাকবে, বউ হিসেবে তার অধিকার যতটুকু তার থেকেও বেশি তাকে অধিকার দেওয়া যাবে না। এবং মনে রাখবার সে কিন্তু তার মামা আর তার মায়ের কথায় চলবে, অন্য কারো কথায় চলবে না। তাদের কথায় সে চলবে, তাদের কথায় উঠবে বসবে, এবং তাকে সবসময় একটু দূরে রাখতে হবে, সাইডে রাখতে হবে, এটা উনি আমাদেরকে বলে দেয়। এবং বলে দেওয়ার পরে আমার মা তখন গেল স্বপ্নার পরিবারের কাছে, আবার গিয়ে বলে যে তারা স্বপ্নারা আনবে। এবং ওর বাবা মা তো তখন অনেক খুশি, ওর মামাও খুশি যে ঠিক আছে স্বপ্নাকে আবার নিয়ে আসতে, আমরা নিয়ে আসবো। পরে স্বপ্নাকে আমরা আবারও পুনরায় নিয়ে আসি। এই স্বপ্নাকে বিয়ে করার জন্যই বা স্বপ্নাদের সাথে সম্পর্ক হওয়ার জন্যই কিন্তু এই পরি আমাদের কাছে আসতো না, এবং স্বপ্নাকে উনি সহ্য করতে পারতো না, এই জন্য উনি আসতো না। কিন্তু স্বপ্নার মামা তেমন কোনো ক্ষতি আমাদের করতে পারে নাই, ওই আমাদের উপর রাগ করে উনি আসতো না। এবার স্বপ্নাকে যখন আমরা নিয়ে আসি, স্বপ্ন আমাদের ঘরে আছে, আমাদের বাসায় আছে। তো উনি আসতো, মানে পরিমা যখন আসতো, আমি, আমার বাবা মা যারা আছে আমরা সবাই ওনাকে দেখতাম, মানে ওই পরিটাকে দেখতাম। শুধুমাত্র স্বপ্না দেখতে পাইতো না, মানে স্বপ্না দেখতো না আর আমরা সবাই দেখতাম। তো স্বপ্না আমাকে বলতো যে তুমি দেখো, তোমার মা দেখে, বাবা দেখে, আমি দেখি না, আমার একটু দেখতে ইচ্ছে করে, আমাকে একটু দেখাইবা, আমি একটু দেখবো। সব সময় এগুলা বলে আমার কাছে। তা আমার কাছে বলে আমি ওর এটা আমার পরিবারে বলতে ভয় পাই, যে এটা বললেই যদি আরও মানে কি হয় না হয়, আরও উনি খেপে যায়, বা আমি বলতে চাচ্ছিলাম না। মানে আমার কথা হচ্ছে আমি বলবো না, এবং বললে দেখা যায় এটা আরও খারাপের দিকে যাবে, আমি বলতে চাই না। এরপরে মানে এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে মানে সবাই এটা নিয়ে মানে অনেক কানা গোসা কথাবার্তা আমাদের ঘরের ভিতরে, এবং স্বপ্না বারবার একটা কথাই বলতেছে যে সবাই দেখে, আমি দেখি না। উনি আসে এবং আমরা ওনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। উনি মিষ্টি পছন্দ করতেন, আমার আব্বা মিষ্টি নিয়ে আসতেন, এবং ওনার যে পছন্দের খাবারগুলো ছিল, এই পছন্দের খাবারগুলো আমরা টেবিলের মধ্যে সাজায় রাখতাম। উনি আসতো, খাইতো, উনি চলে যেত। আমরা টেবিলের মধ্যে ভরপুর খাবার রাখতাম, রাইখে আমরা চলে যেতাম। ওনার মতো করে উনি খেয়ে একদম এগুলো সব খালি করে যাইতো। এই সবে কিন্তু স্বপ্ন দেখতো। তো এরকম করতে করতে একটা পর্যায়ে স্বপ্ন আমারে খুবভাবে ধরলো যে তুমি ওনাকে একটু বলো আমি কারো কাছে বলবো না, কোনো কিছু করবো না, যেন উনি একদিন আমার সামনে আসে। তো ওনাকে আমি যতবারই বলতাম উনি বললো যে না, আমি ওর কাছে যাব না, ওর ভিতরে একটা অন্যরকম কিছু আছে, কি আছে ওইটা আমি বুঝি না। মানে উনি বলে কি আছে এটা আমি বুঝি না, কিন্তু ওনার সামনে আমি যাব না। মানে আমার ওয়াইফের সামনে ও আসতে রাজি হয় না, মানে মা আসতে রাজি হয় না। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন আমি মার সাথে রাগারাগি করলাম যে সবাই তোমারে দেখে, আমি দেখি, আমার বাবা দেখে, মা দেখে, আমিও সবাই দেখি, শুধু স্বপ্না তোমাকে দেখতে পাবে না, এটা কেমন কথা হইল? তখন কিন্তু স্বপ্না গর্ভবতী হয়, ওর পেটে একটা বাচ্চা আসে। তো আমার মা তখন বলে যে ঠিক আছে, যেহেতু ওর পেটে বাচ্চা আসছে, ওই বাচ্চার উসিলাই হইলেও আমি না হয় তার সামনে দেখা দিব, তবে তারে আমার কাছ থেকে দূরে রাখবে, যাতে সে আমার সামনে না আসে। এবার আমি স্বপ্নাকে বললাম যে স্বপ্না ঠিক আছে, মা বলছে তোমার সামনে আসবে, কিন্তু তুমি তার কাছ থেকে দূরে থাকতে হবে। তো এই রাতটা ছিল শীতের রাত, মানে শীতের রাতের বেলায়, তখন আনুমানিক রাত্র প্রায় 12টা কি 1টার মতো বাজে। আমি খাটের মধ্যে শুয়ে আছি, আমার মা তখন আসছে, আইসা সামনে একটা চেয়ারের মধ্যে বসছে, সুন্দর করে আসছে, বসে সবসময় যেভাবে বসে ওভাবে বসছে। বসে ডাক দিছে, আমার ডাক দেওয়ার পর আমি উঠছি এবং উঠে আমি বসছি। বসার পরে তখন স্বপ্না শুয়ে আছে, আমার বলে যে তোর বউরে ডাক দে, কিন্তু তোর বউরে বলবে যে আমার সামনে না আসে। তাই এটা বলার পরে তখন স্বপ্নাকে ডাক দিলাম যে স্বপ্না, ও স্বপ্না উঠো। দূরে ডাক দেওয়ার পর তখন উঠছে, তখন তোর পেটে বাচ্চা আছে। তো ও একটা চাদর, কিন্তু সবসময় আমাদের বাসায় আসলে বেশিরভাগ সময় দেখতাম একটা চাদর এভাবে জড়ায় ধরেও ঘুমায়, মানে চাদরটাকে বেশিরভাগ এরকম শরীরের সাথে জড়িয়ে কিন্তু খুব সুন্দর ছিল, অনেক সুন্দর চেহারা ছিল ওর। তো তখনও বুঝতে পারলাম না যে এইভাবে চাদর পেঁচিয়ে বা চাদর মুড়িয়ে ও ঘুমায় কেন, সবসময় চাদর এভাবে পেঁচিয়ে ঘুমায়। সেদিন যখন ও চাদর পেঁচিয়ে ঘুমাইলো, রাত্রেবেলায় ঘুমানোর পরে ওকে ডাক দিলাম, ও ডাক দিয়ে উঠছে, উঠার পরে ওই এরকম চোখ ডলতেছে। আমি বললাম তুমি কাউরে দেখতেছো? ও তখন তাকে বলে হ্যাঁ দেখতেছি। আমি বললাম এটা কে জানো? তো বলে না জানি না। আমি বললাম এটা তোমার শাশুড়ি। তো শাশুড়ি বলার পরে ও
তখন সালাম দিল, খুব সুন্দর করে সালাম দিল। উনি তখন সালামের উত্তর নিছে, উনিও হাসতেছে, ওইখানে মুসকে মুসকে হাসতেছে। এর ভিতরে ও করলো কি ভাই, হঠাৎ করে ওর শরীরে যে চাদরটা ছিল এই চাদরটা ওই দিকে ও ঢিল মারলো। মানে চাদরটাকে এরকম মানে শরীর থেকে খুলে এরকম পেঁচিয়ে, মানে হঠাৎ করে এক সেকেন্ডের ভিতরে চাদরটা পেঁচিয়ে ধাপ করে ইয়ার মধ্যে মারছে, এই ইয়েটার মধ্যে, মানে ওনার গায়ের উপরে, মানে যে চেয়ারে বসে আছে চেয়ারে গায়ের উপরে, ওনার গায়ের উপরে মারছে। এবং গায়ের উপরে মাইরে সে করলো কি, এখান থেকে দৌড় দিয়ে যাই এটা ধরছে, মানে চাদরটা ধরছে। ওনারে আর আমি দেখতে পাইতেছি না, আমি ভাবলাম উনি চলে গেছে। এর ভিতরে আমি বললাম কী হয়েছে মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে সকালে যখন আমার জ্ঞান ফিরে, সকালে জ্ঞান ফেরার পরে আমি দেখি কি যে ঘরের দরজা খোলা। আমি তখন বেরোইছি, আমি কিন্তু ফ্লোরের উপরে শুয়েছিলাম। বেরোয় আব্বা আম্মারে বললাম স্বপ্না কই, বলো স্বপ্ন তো একটু আগে বাইরে গেছে। আমার আব্বা আম্মা বলে তখন তো আপনার মোবাইল ফোন টোন এগুলোর কোনো ব্যবস্থা নাই, এটা বহু বছর আগের কথা। আমি বললাম যে কালকে রাতে এই ঘটনা ঘটছে। এটা বলে তো আমার আব্বা আম্মা আমার উপরে খেপে গেল, তুই তোর বউয়ের কথা মতো ওরা ডাকলি কেন, তোর বউর সামনে নিলি কেন, মানে তারাও খারাপ ব্যবহার করতেছে। আমি তার সঙ্গে আর কিছু বলি না। না বলার পরে এই ঘটনার পরেই আমার আব্বা আম্মা তখন বললো তাহলে স্বপ্না কই, স্বপ্ন হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে কোন দিকে গেল। আমার আম্মা বলে বোরকা পরে বেরোইছে, সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল, স্বপ্নার কোনো খবর নাই, স্বপ্না ঘরে আসলো না। না আসার পরে আমরা তখন রওনা দিলাম স্বপ্নাদের বাড়িতে। রাতের বেলা আব্বা গাড়ি ঠিক করলো, ওই গাড়ি দিয়ে তখন আমরা আপনার ঢাকা থেকে নোয়াখালীতে যাব। এবং নোয়াখালীতে আস্তে আস্তে প্রায় পরের দিন সকাল হয়ে গেছে। তখন তো রাস্তাঘাটে এতটা উন্নত ছিল না। তো পরের দিন সকালবেলা হাসছি এবং আসার পরে দেখলাম যে স্বপ্নাও ঘরের মধ্যে ওর বাসায়, ওর ঘরের ভিতরে। তো ওর মারে ডাকলাম, ওর মারে ডাকার পরে আমি বললাম যে এমন করে ও সবাইকে না বলে হঠাৎ করে চলে আসছে, ঘটনা কি বলে স্বপ্না নাকি শরীর খারাপ, ওর শরীর খারাপ ওই জন্য কারোর সঙ্গে কথা বলে না। তাই আমি বললাম যে আপনি ডাক দেন, আমি একটু কথা বলি। পরে উনি ডাক দিছে, পরে উঠছে, উঠার পরে আমি বললাম স্বপ্না তোমার পেটে আমার বাচ্চা, এখন তুমি তোমার পেটের বাচ্চাটারে এইভাবে মানে কষ্ট দিয়া তুমি এই ঢাকা থেকে তুমি এই নোয়াখালীতে চলে আসলা, এটা কি তুমি ঠিক করলা? আর তুমি এটা কী করলা? ও বলে আমি তোমার সংসার করবো না। ডিরেক্টলি আমি যে কেন সংসার করবো না? স্বপ্নার মা তখন আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে বলে দেখো ও তো তোমাদেরকে ভয় পায়, তোমাদের বাসায় নাকি কী আছে না আছে এগুলো বিশ্বাস করতো না। আর গতকালকে রাতে নাকি তুমি তার দেখাইছো না, পরশুদিন রাতে তুমি তাকে দেখাইছো, এবং সেইটা দেখে এত ভয় পাইছে সে আর তোমার সংসার করবে না, সে তোমার বাড়িতে যাবে না। আমি বললাম আমার সংসার করবে না, আমার বাড়িতে যাবে না, এটা কি ধরনের কথা? ওরে বলেন আমার বাড়িতে আসার জন্য, যা হবার তা হয়েছে, এগুলো বলে তার কোনো লাভ নাই, ওরে বলেন আসার জন্য। না ও যাবে না। মানে ওর মা বলতেছে যে ও ভয় পাইছে এবং খুব ভয় পাইছে, ওর ভিতরে অনেক ভয় ঢুকে গেছে, ও আর আমাদের সংসার করবে না, আমাদের ঘরে আসবে না। আমার আব্বা আম্মা বলতেছে যে দেখেন এটা কোনো কথা হইলো, এটা তো কোনো বিষয় না, যা হবার তা হয়ে গেছে। বৌমারে বলেন আসতে, না স্বপ্ন আসবে না। আমরা পরের দিনও দুপুর পর্যন্ত ছিলাম, ও আসে নাই, এবং না আসার পর আমরা পুনরায় আবারও চলে আসি। এবার ও আর আসে না, আর আসেই নাই, মানে ওখান থেকে আর আসেই নাই। একটা পর্যায়ে ওর ছেলেও হয়, মানে বাচ্চাও হয়, তারপরও আসে নাই। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনার পরে আবারও ওই পরিবার আমাদের কাছে আসতো না। তো এবার আমি কিন্তু শিওর হয়ে গেলাম যে উনি কিছু একটা করছে, মানে স্বপ্না কিছু একটা করছে, এই চাদরটার মাধ্যমে স্বপ্না কিছু একটা করছে, নাহলে সে আর আসে না কেন? এবার আমরা যখন স্বপ্না আসে না, ওর বাচ্চা হওয়ার আগেই তখন আমরা ওর মামার সঙ্গে কথা বলি, স্বপ্নার মামার সঙ্গে কথা বলার পরে স্বপ্নার মামাকে যখন জিজ্ঞেস করি, স্বপ্নার মামা এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু বলে না। উনি বলে স্বপ্না কী করছে না করছে আমরা জানি না, আর যেহেতু এটা কারোর সামনে আসতে চায় না, তো জোর করে স্বপ্নার সামনে আনানোর দরকার ছিল না। আমার একটা ছেলে হয়, এবং ছেলে হওয়ার পরে আমি স্বপ্নের হাতে পায়ে ধরে অনুরোধ করি যে স্বপ্না তুমি আমার সঙ্গে চলো, কোনো সমস্যা নাই, আমার সঙ্গে তুমি চলো। ও বলেন আমি যাব না, আমি তোমার সংসার করব না, তোমার বাড়িতে ভূত আছে, তোমার বাড়িতে জিন আছে, জিন ভূত আমার খুব ভয় লাগে, আমি যাব না। ও আর আসলো না। আর এদিক দিয়ে আমার মা আর আমাদের কাছে আসতেছে না। আমি মধ্যে দিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, প্রচণ্ড রকমের পাগলামি করি, মানে নিজের প্রতি নিজের আর কোনো কেয়ারিং নেই, আউট অফ হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো সেই জায়গার ভিতরেই তখন আমাদের সবাই বুঝাইতেছে পাগলামি করো না, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে, এটা সেটা, কিন্তু আমি আর বুঝতে পারতেছিলাম না। একে তো মা আমাদের কাছে আসে না, তার উপরে স্বপ্নও আর আমাদের বাসায় আসতেছে না। আমার একটা ছেলে হইলো, তারও কোনো খবর নাই, এবং সেও আসে না। এক পর্যায়ে তখন আমার আব্বা আম্মা করলো কি, আমাকে আরেকটা বিয়ে করানোর প্রস্তুতি নিল, যে তোরা একটা বিয়ে করাই দিব, বিয়ে করালে ঠিক হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই না, তারপরে তারা জোর জবরদস্তি করে আমাকে আরেকটা বিয়ে করাই দেয়, ঢাকার মধ্যে আরেকটা বিয়ে করে। আমি তখন সেই বিয়েটা করি, এটা আমার লাইফের দ্বিতীয় বিয়ে। এই বিয়েটা করার প্রায় আপনার বৎসর খানিক পরে আমার দ্বিতীয় ওয়াইফের ঘরে তখন আমার দ্বিতীয় ওয়াইফও তখন প্রেগনেন্ট হয়, মানে প্রেগনেন্ট হয়ে বাচ্চা কিন্তু হয় নাই। প্রায় বিয়ের 1 বছর পরে হঠাৎ করে স্বপ্ন আমার ছেলে নিয়ে আমাদের বাড়িতে হাজির, আমাদের বাসায় হাজির হয়ে বলতেছে সে আমাদের সংসার করবে, তার সঙ্গে তো আমার ডিভোর্স তালাক এরকম কিছু হয় নাই,
আমার সংসার করবে, আমার সংসারে এসে থাকবে। তো আমার বাবা মা বলতেছে যে না, যেহেতু আমরা ছেলেকে অন্য কোথাও বিয়ে করায় ফেলছি, আমাদের অন্য বউ আছে ঘরে, আমরা তোমার আর ঘরে আনবো না, বাট তুমি আমাদের যে আঘাত করছো, আমাদের যে কষ্ট দিছ, এর কষ্টের কারণে আমরা চাই না তুমি আর আমাদের ঘরে আসো। স্বপ্না তখন অকবরে স্বীকার করে বলতেছে, কষ্ট আমি দিই নাই, কষ্ট দিছে আমার মামা আর আমার মা। আমার মামা আর আমার মা পরিকল্পনা করে আপনাদের সাথে এগুলো করছে, আপনারা বুঝতে পারেন নাই, আপনারা বুঝতে পারেন নাই। আর আপনাদের সঙ্গে এগুলো আমার বাবা, আমার মা আর আমার মামা ইচ্ছা করে করছে। এখন আমার মামা আমাদেরকে ধোকা দিছে। তো আমি তখন বললাম যে স্বপ্না কী হয়েছে, তাহলে আমাদেরকে বলো, আমরা অন্তত লাস্ট পর্যায়ে হলেও আমরা শুনি। যদিও আমরা এই ক্ষত শুকিয়ে উঠতে পারবো না, বাট তারপরও আমরা শুনি কি হয়েছে। তো স্বপ্না তখন বলতেছিল যে ওর মামা প্ল্যানিং করে, মানে ওর মামা অন্য একটা জিনের মাধ্যমে খবর পাইছে। মূল কথা, আমাদের ঘরে যে পরীটা আসতো, পরী জগতের মধ্যে পরীদের মধ্যে অনেক ভাগ আছে, অনেক জাতের পরী আছে, কিন্তু এই জাতের পরী, মানে এই জাতের পরী তারা ভীষণ রকমের ভালো হয়, তারা ধার্মিক হয়, ভালো হয়। এবং এই ধরনের পরী কোটির মধ্যে একজন মানুষের কাছেও আসে না, স্বাভাবিকভাবে ওরা আসে না। এবং যদিও তারা আসে, তারা যথেষ্ট ভাগ্যবান, তারা মানুষের অনেক উপকার করে। অন্য একটা খারাপ জিনের মাধ্যমে ওর মামা নাকি জানতে পারে যে এই পরীটা আমার কাছে আসে, আমার সঙ্গে দেখা হয়, আমাদের বাসায় আসে। এগুলো সব জানার পরে সে পরিকল্পনা করে স্বপ্নাকে, স্বপ্নার মাকে আমাদের এই বাসায় ভাড়া রাখে। টার্গেট হলো একটাই, আমার আব্বা আম্মার সাথে ক্লোজ হয়ে বিষয়টা শিওর হওয়ার জন্য। আমার আব্বা আম্মাও স্বপ্নার আব্বা আম্মার কাছে স্বীকার করে, এবং স্বীকার করার পরে এই সুযোগে স্বপ্নার মামা এসে ঘরে ঢোকে। তো স্বপ্নার মামা এসে ঘরে ঢুকে কিছু করতে পারে নাই, মানে নিতে পারে নাই ওনাকে, কিন্তু তিনি চেষ্টা চালাইছে। এরপরও আমার ওই পরী মা মানা করছিল যাতে আমরা কথাগুলো শুনে ওনাকে জায়গা না দিই, ওনারা ঘরে আসতে না দিই, উনি মানা করছিল। আমরা সেই মানা শুনি নাই, এবং মানা না শোনার পরে সবশেষ স্বপ্নাকে আবারও পরিকল্পিতভাবে এখানে পাঠানো হয়েছিল। তো স্বপ্না যে চাদর মেলেছিল, ওই চাদরটা ওর মামার দেওয়া, এবং এই চাদরের মধ্যে 3টা তাবিজ বাঁধা ছিল। স্বপ্না যেদিন আমাদের ঘরে আসে সেদিনে তাবিজটা, মানে এই চাদরটা সাথে নিয়ে আসে, এবং এই চাদরটাও ব্যবহার করতো। কোনো কিছুতেই চাদরটাও শরীর থেকে খুলতো না, সবসময় চাদরটা গায়ে রাখতো। এবং তার একটা টার্গেট ছিল যে চাদরটা যে কোনোভাবে ওই পুরীর শরীরে লাগাইতে হবে। ওর শরীরে এই চাদরটার মধ্যে তাবিজ ছিল। তো তাবিজ থাকার কারণে ও বললো, যখনই ওই পরীটাকে সে দেখছে, তাবিজ সহ ওই ইয়েটা, আপনার এই যে চাদরটা ছিল, এটাও ঢিল মারছে। তো ঢিল মারার পরে এটা পরীর গায়ে পড়ছে, এবং পরের দিন সকালবেলা ও ঢাকা থেকে বের হয়ে নোয়াখালী এসে ওর মামাকে সেই তাবিজটা দিয়ে দেয়, মানে তাবিজটা বলতো ওই চাদরটা দিয়ে দেয়। ওই চাদরটা তার মামাকে দেওয়ার পরে পুরোপুরিভাবে তার মামার জীবন সম্পূর্ণ পাল্টে যায়। এবং তার মামা তাদের যে আশ্বাস দেয়, যে কথা দেয় তাদেরকে, এই দিবে সেই দিবে, অনেক কিছু দেওয়ার পরিকল্পনা করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু দিন শেষে তাদেরকে আর কিছুই দেয় না। এবং স্বপ্নার সংসার ভেঙে গেল, স্বপ্নার ছোটো বোনটারও বিয়ে হয়নি, এবং তারা আগের থেকেও আরও বেশি দরিদ্র হয়ে যায়। ওর মামা ওদের কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, ওদের বাসায় আসে না, এবং ওদের সঙ্গে ওর মামার তেমন কোনো সম্পর্কও নেই। এই পর্যায়ে এসে স্বপ্না তখন মানসিকভাবে ভেঙে পড়লো, তার সব কিছু ছেড়ে সে আমার কাছে আসতে চায়, থাকতে চায়। তো আমার আব্বা আম্মা বললো যে না, আমরা তো ছেলেকে বিয়ে করায় ফেলছি, তাহলে আমরা এটা আর আনতে পারবো না। তবে হ্যাঁ, তুমি যদি তোমার মামার কাছ থেকে আমাদের এই জিনিসটা উদ্ধার করে দিতে পারো, তাহলে আমরা এটার একটা ব্যবস্থা করব, বা আমরা এটা ঠিক করে নিব, বা তোমার আমরা আবারও নিব। এই কথা বলে স্বপ্নাকে তখন বিদায় করে দেওয়া হলো। এবং বিদায় করে দেওয়ার পরে স্বপ্না অনেকভাবে তার মামার সঙ্গে যোগাযোগ করে, তার মামার সঙ্গে বলে সব কিছু ঠিক করার জন্য, কিন্তু তার মামা আর এটাতে রাজি হয় না। পরিশেষে তার মামা বাংলাদেশেও থাকে না, তিনি এখন দুবাইতে থাকে, এবং দুবাইতে তিনি মারাও যায়। ওনার ছেলে মেয়ে আছে, তারা এখন দুবাইতে ব্যবসা বাণিজ্য করে, তারা কোটি কোটি রিয়ালের মালিক, বা কোটি কোটি টাকার মালিক। দেশ বিদেশে তাদের অনেক ব্যবসা বাণিজ্য। কী তার মামা করতো, হঠাৎ কীভাবে এত টাকা পয়সা মালিক হলো, এর কোনো কিছুই কেউ বুঝতে পারেনি। তো এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, এবং স্বপ্না তার পরিবারের সাথে অনেক ফাইটিং করে তার মামার সঙ্গে, বুঝিয়ে শুনিয়ে সব কিছু ঠিক করার জন্য, তার সংসার ঠিক করে দেওয়ার জন্য, বা এটাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আর কোনোভাবেই কোনো কিছু হয়নি। এরপর আমার পরিবার যখন দীর্ঘ বৎসর কেটে গেল, ওই পরিবার আমাদের কাছে আসতো না, তখন আমরা বিভিন্ন কবিরাজের আশ্রয় নিতে শুরু করি। আমরা বিভিন্ন কবিরাজের কাছে যাই, ভালো মানের যে কবিরাজগুলো আছে, প্রতিটা কবিরাজের কাছে গেলেই কবিরাজ একটা কথাই বলে, যদি আমরা পরীটাকে রাখতে পারতাম, আমাদের বংশ পরম্পরায়ণ, মানে আমাদের বংশে এরপরে যারা আসতো প্রত্যেককে এই পরীটা সাহায্য করত, এবং প্রত্যেকে এই পরীটা ভীষণভাবে সাহায্য করত। এবং আমরা যদি এটাকে রাখতে পারতাম, কিন্তু আমরা আমাদের ভুলের কারণে এই পরীটাকে হারাইছি। তো যেটাকে আমরা হারিয়ে ফেলেছি, এটা আর কখনোই আমাদের কাছে আসবে না। এবং সেই লোক যিনি নিয়ে গেছে, ওনার স্বার্থ হাসিল হওয়ার পরে তিনিও নাকি পরীটাকে ছেড়ে দেয়, মানে স্বপ্নার মামা তার স্বার্থ হাসিল হওয়ার পরে তিনিও পরীটাকে ছেড়ে দেয়। যথারীতি পরীটা তার মহলে চলে গেছে, সে আর কখনোই পৃথিবীর কোনো মানুষের কাছে আসবে না।
এরপরেও আমার বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক হুজুর, তান্ত্রিক, অনেক কবিরাজ অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু এরপরে উনি আর আসেনি। এবং একটা পর্যায়ে আমার বাবা মাও মারা যায়। স্বপ্নাকে পুনরায় তার মা আরও এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। সে জায়গায় স্বপ্না আছে। আমি যে বিয়ে করছি সেখানে আমার 2টো ছেলে এবং 2টো মেয়ে আছে। তারাও মোটামুটি এখন প্রায় বড় হয়ে গেছে। তাদেরকে বিয়ে শাদী দিয়েছি, আমার নায়নাত করে আছে। এবং আমার যে বাবা মা আছে তারা মারা গেছে, এবং স্বপ্নার যে মামা ছিল সেও মারা গেল, কিন্তু তার ছেলে মেয়েরা যারা ছিল তারা এখন দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে। আমিও এখন প্রায় জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, কিন্তু এই পর্যায়ে এসেও না আমার এই কথাগুলো আমি আমার সন্তানদেরকে বিশ্বাস করাতে পারি না। আমি আমার ছেলে মেয়েদেরকে যখন বলি তারা এগুলো বিশ্বাস করে না, তারা হাসে, বলে আব্বু এগুলো কীভাবে সম্ভব। তারা কেউই বিশ্বাস করতে চায় না। তবে তাদের কাছে বলি, এখনও সেই বিল্ডিংয়ে আমরা থাকি, যে বিল্ডিংয়ে পরি আসতো, দেখা হতো, এখনও সেই রুমেই আছি, সেই জায়গায় আছি, কিন্তু এই পরীকে আর দেখতে পাই না। উনি আরই আসে নাই। ওনার স্মৃতিগুলো আমার এখনও মনে পড়ে। এখনও মাঝে মাঝে ওনার স্মৃতি মনে হলে আমি কান্না করি। তা আমার ছেলেমেয়েরাও বিশ্বাস করে না। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, বিশ্বাস করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনি চাইলে তা রেকর্ড করতে পারেন। আর যদি আপনার এও বেশি প্রমাণ লাগে, আপনি আমার ঠিকানায় আসলে আমি আপনাকে হাতে নাতে কিছু প্রমাণ দেখাই দিব, যেগুলো দেখলে হয়তো আপনি বিশ্বাস করবেন যে আমি যা বলেছি তা সবই সত্য বলেছি। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার দুখু মিয়ার জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আসলে এই ধরনের গল্পগুলো আমি যখন রেকর্ড করি, আমি আসলে এগুলোর কোনো কুল কিনারা পাই না। আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে যে আপনাদেরকে কিভাবে বলবো যে সত্য ঘটনা আমি এই মর্মে বলি, যিনি আমাকে পাঠিয়েছে ওনার মুখ থেকে শোনা একটা ঘটনা। সত্য মিথ্যা তা একমাত্র আল্লাহই ভালো জানে। তবে উনি যেটা আমাকে বললো যে তার বাবা মা দুজনেই মারা গেল এবং তার সন্তানাদি আছে, ওনার ওয়াইফের সঙ্গে আমাকে কথা বলাই দিল, এবং তার ওয়াইফ আমাকে সেম কথাটাই বললো যে তার স্বামী শুধু তার ওই শাশুড়ির শোকে মানে খাওয়া দাওয়া ছেড়ে একরকম পাগল হয়ে গিয়েছিল। এখন মোটামুটি কিছুটা ঠিক আছে, শুধু ওই তার মা কেন আসে না, সেই রাস্তার মধ্যে হাইটাও নাকি বলছিল মা আসে না কেন, মানে এই দুঃখমই একটা সময় পাগলও হয়ে গিয়েছিল। কিন্তু তার পরিবার, তার ছেলে মেয়ে যারা আছে সবাই তাকে ঠিকঠাক করে আবারও নেয় বা করে নেয়। অনেক কবিরাজদের কাছে গিয়েছিল, সব কবিরাজরা একটাই বলেছে এই পরি চলে গেছে, সে আর আসবে না। এবং স্বপ্নার যে মামা ছিল তিনি ছিল শামসু মুন্সি, ওনার নাম হয়তো বলা হয়নি। এই শামসু মুন্সি মূলত কিছু একটা করে স্বপ্নার মাধ্যমে পরিটাকে, এবং শামসু মুন্সির যে ছেলেমেয়েরা আছে তারা এখন দেশ বিদেশে ভীষণ রকমের ব্যবসা বাণিজ্য করে, যেটা দুঃখমি আমাকে জানালেন। এটা একটা ঘটনা বা গল্প, উনি আমাকে যেরকম করে বললো আমি তেমন করে আপনাদেরকে শোনালাম। তা কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও বলে যাই, 2509 বছর আগের মানুষগুলো দেখতে কেমন ছিল, এবং তাদের পায়ের ছাপ বর্তমানে আমাদের শরীরের থেকেও আরও বেশি লম্বা, মানে আমার থেকেও তার পায়ের ছাপ আরও লম্বা। তার মানে সে সময়ের মানুষগুলো কেমন, আর সেই সময়ের মৃত্যুবরণ করা একটা মানুষের বর্তমান সময়ের পায়ের ছাপটা দেখতে কীরকম, চাইলে আপনারা ভিডিও এখানে ক্লিক করে ট্রাভেলিং উইথ আপন চ্যানেলে সেই ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।